মেয়েরাও যদি নানা ধরনের ২-৩ টা সম্পর্কতে যায়, ওইখানে কি ফ্যাক্টর কাজ করে জানো? ওইখানে ফ্যাক্টর কাজ করে এইটা। আর বলছে থার্ডলি দ্য মোস্ট ইম্পর্টেন্টলি হিউম্যান ব্রেন হ্যাজ বিন অ্যাডাপ্টেড টু স্টোর অ্যান্ড প্রসেস অনলি পার্টিকুলার টাইপস অফ ইনফরমেশন, যেটা আমি বলছিলাম যে গল্প আমাদের মনে থাকে বা বিভিন্ন ভয়ের জিনিস মনে থাকে, কিন্তু এত ফালতু তথ্য আমরা রাতে যে ঘুমাই না, আমাদের ওই রাজা কবে সাল জন্ম হয়েছিল ভুলে যাই, ওটা ব্রেন আমাদের ভালোর জন্যই করে যে ভাই এত ফালতু তথ্য রাখা যাবে না। পুরুষরা তো এরকম সবকিছু করে, অ্যাগ্রেসিভ, প্রতিযোগিতা করে, কম্পিট করে, সবকিছু অর্জন করে। হ্যাঁ? তো তাহলে পুরুষদেরও একটা মানে পেশিও আছে। হ্যাঁ, তার মানে পুরুষরা স্ট্রং। এইসব ধারণাগুলো না আসলে টোটালি অমূলক। বড় লোকের কাছ ধরেন থেকে আপনি কত মানে তার কত শতাংশ এভাবে গরিবের মধ্যে বিলাবেন তাই বলেন আপনি? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ও আর গরিবগুলো সমান না হয়ে যায়। দর্শকদের নমস্কার, আজকে আমাদের সাথে আবার নাইমদা জুড়েছে এবং সেপিয়েন্স বইটার আমরা প্রথম দুটো খণ্ড বানিয়েছি, সেটা অবশ্যই দেখবেন। এবং আজকে তৃতীয় খণ্ড আমরা চেষ্টা করবো, আজকের পর্বটা ছোট হলে হবে, বড় হলে হবে, যাই হোক আমরা 3 নম্বর যে দ্য ইউনিফিকেশন অফ হিউম্যান কাইন্ড, এটা আমরা ছোবো না বলেই ভাবছি আপাতত, এবার মন যা চাই কি করি আর কি। যদি আমরা এমন কোনো রাখিনি যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড আমাদের না ছুঁয়ে যেতে হবে। মূলত আজকে সপ্তম আর অষ্টম অধ্যায় যে মেমোরি ওভারলোড আর দেয়ার ইজ নো জাস্টিস ইন হিস্ট্রি, ইতিহাসে কোনো এরকম ন্যায় বলে কিছু নেই, আর হচ্ছে মস্তিষ্কের ওভারলোড হয়ে গেছে, যে উপচে পড়ছে জিনিসটা, আর ধরাতে পারছে না, এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলো সপ্তম অধ্যায় যাই, মেমোরি ওভারলোড। আচ্ছা নায়মদা, প্রথমে তো একটা কথা, আমি এটা 100% জোর দিয়ে বলতে পারি যে এটা ভারত আর বাংলাদেশে একই। কি মনে করো, ওই যে বইতে যা লেখা আছে, যা পুরো টোকো, মানে মাথায় ঢোকাও আর চুপচাপ টোকা শুরু করো পরীক্ষায়, তোমার সব ভাবনা চিন্তার অত দরকার নেই, হুম, যেটা শুনতে চাইছে স্যার ম্যাডাম সেটা লেখো। কিন্তু হারারি বাবু এখানে বলছে যে হুম, আমাদের মস্তিষ্ক কখনো এত কিছু, এত তথ্য নেওয়ার জন্য তৈরি নয়, মানে কোনোদিন আমাদের মস্তিষ্ক এইসব নেওয়ার জন্য তৈরি হয়নি। যেমন ভাবো, তোমরা এক একটা কথা কাহিনী যেগুলো আমরা পড়ি, যার যার ধার্মিক হলো বা ধর্মহীন, যে বা ধর্মহীন জানি না সঠিক শব্দ কিনা, এমনি সাধারণ যে গল্প উপাখ্যানগুলো কি সুন্দর আমরা মনে রাখি, যে বুদ্ধ এখানে গেছিলেন, তারপরে এই হুম, করলেন, তারপরে অমুক একটা গল্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক আছে, ইত্যাদি আমাদের খুব ভালো মনে থাকে। হুম, কিন্তু এত তথ্য, অমুক রাজা এত সাল, এই কর ব্যবস্থা, তার সোনা ছিল না তামা হুম, ছিল মুদ্রা, এত তথ্য মাথায় রাখতে পারি না। হুম, তো আমাদের এই দুই হুম, দেশেই তো এখনো মনে হয় ছেলেপুলেকে শুধু, ছেলে মেয়ে যাই হোক, এই পড়ো, এই মাথায় ঢোকাও এবং এই লেখো। তো আমরা যে উদ্দেশ্যে লেখার আবিষ্কার করেছিলাম, যে আমরা এত মাথায় রাখতে পারবো না বাবা। যেমন সুমেরে প্রথমবার আবিষ্কার হয়েছিল, যে পৃথিবীর প্রাচীনতম যে লেখ আজ অব্দি আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে সুমেরের সেই হচ্ছে একটা ইয়ে কি বলে, ক্লে ট্যাবলেট, যেটা কাদামাটির উপরে লেখা যে অমুক এর কাছে এত ধান, এত ভেড়া যাই হোক পায়, একদম ডকুমেন্ট, যে এটা পায় ভাই, এত মনে রাখতে পারবো না কে কার কাছে কি পায়, তো এরকম একটা বিউরোক্রেটিক সিস্টেমের একটা মনে রাখার দলিল, এটা ওকে ফেরত দিবা। তো এইটা আমরা মনে রাখতে পারি না এত বলেই শুরু করলাম, এবং হট করে আমাদের কি হয়ে গেল বলো তো? হুম। এটা হচ্ছে কি যে আমরা যেভাবে আরকি আমাদের ডেভেলপমেন্ট হইছে, ওই ডেভেলপমেন্টটা তো আসলে আমরা তো আমাদের ব্রেন তো আসলে এইগুলা হজম করার জন্য তৈরি হয়নি। হ্যাঁ, আমরা হলো ইনস্ট্যান্ট যেসব প্রবলেম গুলো দেখছি বা ইনস্ট্যান্ট আমাদের যেভাবে কমিউনিকেশন করা দরকার বা যতটুকু মনে রাখা দরকার অর্গানিক ভাবে যেটাকে বলে, হ্যাঁ? ওইটা আমরা আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল বা ওইভাবেই আমরা অপারেট করতাম একে অপরের সাথে। কিন্তু ঝামেলাটা বেঁধে গেল যখন আমরা ওটাকে ওই যে লেখালেখির কাজে আনলাম। এখন লেখালেখির মাধ্যমে যে আমরা যে তথ্য ইনফরমেশন গুলো যে টুকে রাখলাম, ওটার কারণে কিছু সুবিধা হইলো যে আমাদের মাথার ভিতরে আসলে এত টেকনিক্যাল জিনিসগুলো আর রাখা লাগলো না। ওইটা ওই রেকর্ডের মাধ্যমে আমরা রেখে দিলাম। হুম? কিন্তু এই রেকর্ড গুলা করার জন্যও তো আসলে মাথার ভিতরে আসলে অনেক কিছু নেওয়া লাগে। হিসাবপত্র করতে হয়, অ্যাকাউন্টিং করতে হয়। হ্যাঁ, আরো অনেক ধরনের জিনিসপত্রের সাথে আমাদের এনগেজ হইতে হয়। তো এটার ফলে কিছু সুবিধাও হইলো, কিন্তু আবার ওই দিক দিয়ে অসুবিধাও হইলো। হুম? যে আমাদের ব্রেন তো আসলে এইসব এইভাবে হিসাব করার জন্য তো আসলে তৈরি না বা উপযুক্ত না। কিন্তু আমরা তখন কি হইলো? আমরা একটা অর্গানিক একটা সিস্টেম থেকে টোটালি একটা যান্ত্রিক সিস্টেমের ভিতর ঢুকে গেলাম।
যান্ত্রিক সিস্টেম মানে কি যে এখন আমাদের টোটালি খালি এরকম মানে তথ্য ইনফরমেশন হিসাব টিসাব এগুলা রাইখা এগুলাকে ফাইলিং করতে হবে। হ্যাঁ, এই যে ওখানে বলতেছিল হারারি ক্যাবিনেট ফাইলিং, তারপরে অ্যাকাউন্টিং এইসব করতে হবে। তো এইগুলা তো যখন দেখো যে মানে তুমি আমি নিজেও যখন একটু এরকম হিসাবপত্র করতে যাব, ব্যাপারটা কিরকম নিরস না, নিরস আর কাঠখোট্টা টাইপের লাগে, তো জিনিসটা এরকম কাঠখোট্টা। হ্যাঁ, কিন্তু এইগুলোর মাধ্যমে হয়েছে কি যে অনেক অনেক মানুষের যেই তথ্য ইনফরমেশন গুলো আছে এগুলোকে একসাথে নথিবদ্ধ করা, সাজানো সুশৃঙ্খল ভাবে, এগুলা করে একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে। কিন্তু এই সিস্টেমটা স্ট্যাটিক। হ্যাঁ, ধরো এই সিস্টেমে যে তথ্যটা আছে যে এইটা হলো অমুকের, সাপোজ ধরো এইটা হলো অমুকের বাড়ি, হ্যাঁ, বা অমুকের জমিতে এত একর, মানে অমুকের জমির সংখ্যা এত একর, হ্যাঁ ধরলাম একটা জিনিস। এখন ধরো বাস্তবে ধরো কালকে যে যদি ওই মানুষ মারামারি করে ছিনায় টিনে নিয়ে যায়, তাইলে কিন্তু আর ওইটা 1 একর হচ্ছে মানে অমুক এত একর কি ওটা বন্টন হয়ে যাচ্ছে ওই বাস্তবে। তো রিয়েলিটিতে অন্য কিছু হচ্ছে। কিন্তু ধরো কেউ যদি এই জায়গাটা আপডেট না করে, হ্যাঁ, বা এই জায়গাটা যদি ওইভাবেই থেকে যায়, হ্যাঁ, তখন কিন্তু এটার সাথে ওটা মিসম্যাচ করতেছে। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো তদারকি করার জন্য আমাদের মাঝখানের একটা আমলাতান্ত্রিক একটা ওই যে বিউরোক্রেসি, একটা বর্গ লোক রাখবে যারা এইসব তদারকি করে ওই ফাইল গুলাকে বারবার বারবার আপডেট আপ করবে। হ্যাঁ, তো এরকম করে কি হলো, এই মাঝখানে একটা ক্ষমতাশালী লোকদের একটা বর্গ তৈরি হইলো। হ্যাঁ, তারাও তখন ক্ষমতার কাঠামোতে চলে আসলো এবং তখন তারা নানাভাবে একটা সিস্টেম তৈরি করে আমাদেরকে শাসন শোষণ যেটা করা যায় এটা চালালো। আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এটার মাধ্যমে আসলে আমার কাছে এই বইটার ভিতরে যেই জিনিসটা হারারির একটু মানে একটু অন্যরকম অন্যরকম একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লাগছে, সেটা হলো যে যান্ত্রিকতার যে বিষয়টা। আমরা যে অর্গানিক একটা ব্যাপার যেটা জোনে ছিলাম, ওই জায়গা থেকে আমরা শিফটিং হয়ে পুরো টোটালি একটা যান্ত্রিক একটা মেশিনারি পর্যায়ের ভিতর ধীরে ধীরে আমরা ইভলভ হওয়া শুরু করছি এই হিসাবপত্র হাবিজাবি এগুলোর মাধ্যমে। আর জিনিস আরো ক্রমে ক্রমে জটিল থেকে জটিলতর হইতে থাকছে তত আমরা সামনে আগেছি। এবং এখানে দেখো কয়েকটা উদাহরণ দিয়েছে যে লেখার, অনেকে আমরা ভাবি যে আমরা খালি এইভাবেই লিখি। এখানে বলছে যে এটা মায়ান সভ্যতারই তো, হ্যাঁ, আহ, ইনকাদের, যাই হোক, ইনকাদের নাকি এমন একটা মানে ব্যবস্থা ছিল, মানে জিনিস মনে রাখার, এরকম একটা দড়ি, দড়ি বা কিছু একটা জিনিস, তার নিচে হ্যাঁ, অনেকগুলো দড়ি এরকম ঝোলানো থাকতো এবং ওর জায়গায় জায়গায় গিট বাঁধা থাকতো। এবার গিটের প্যাটার্ন দেখে ওরা গিট জিজ্ঞেস বানাতে। করতো যে আমরা কি তথ্য আমরা এতে মানে রেখেছি। এবং অনেকে ভাবে যে এই যে আমরা লিখি সেটা কতই না সহজ, ক খ গ ঘ ম চ ছ জ ঝ, ঠিক আছে, এইটা ভাবতে যে কত তেলখড় পোড়াতে হয়েছে যে এত সহজ যে এটা ক হ্যাঁ, খ গ ঘ, এত সহজ না। প্রথমে তো ইংরাজি হরফগুলো যদি আমরা দেখি, আলফাবেট, যদিও নাম ক খ মানে আলফা বিটা, আমরা তো একটা নাম দিয়েছি বর্ণমালা, ওদের নাম ওই আলফা বিটা মানে ক খ। আমাদের এটা কি বর্ণমালা বলে না, ক খ আলফা বিটা। তো এই আলফাবেট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অসম্পূর্ণ, দেখবা ডি আছে, মানে ড আছে তো দ নেই, ঢ হুম, নেই, দুটো ন নেই, এখানে মধ্যের ন দন্তের ন নেই, বাংলায় যদি উচ্চারণ করি না আমরা মধ্যের ন, যাই হোক রয়েছে। এবং চীন দেশে যদি চলে যাই সেখানে দেখবো খালি ছবি ছবি ভাব, মানে হ্যাঁ, একটা বৃথা চেষ্টা ছবি আঁকার বা সহজ করে আঁকার চেষ্টা। যেমন জাপানি একটা জায়গায় দেখছিলাম একটা গাছের চিহ্ন আছে, একটা মানুষের চিহ্ন আছে, গাছের চিহ্নটার পাশে মানুষের চিহ্নটা হেলান দিয়েছে, এটা হচ্ছে কিসের চিহ্ন, এটা বিশ্রামের চিহ্ন। তো এইভাবে ওরা প্রকাশ করার চেষ্টা করতো। তারপর অন্য একটা বইতে পড়ছি যে আমেরিকার রাষ্ট্রপতি বা এমন কিছু একটা প্রস্তাব দিয়েছিল, বা সেখানকার মেয়র টেয়ার হতে পারে, এবং সেখানকার উপজাতি যারা জনজাতির ব্যক্তিরা ছিলেন তাদের কাছে মতামত দিচ্ছিল, এবং প্রত্যেকটা হুম, জনজাতি আলাদা আলাদা পশু পাখির ছবি থাকে তাদের, যেটা আমাদের গোষ্ঠী চিহ্ন, ঠিক আছে, গোষ্ঠী পিতা, যাই হোক। এবং সেই তারা কি করে জানিয়েছে যে আমরা সহমত, প্রত্যেকটা ওই যেখানে যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকটার এই চিহ্ন, মানে যে পশুর চিহ্ন বহন করে তারা, সেই 5টা 6টা প্রাণীর ছবি এঁকেছে, এবং সবার মুখে এরকম করে একটা ইয়ে দিয়ে দড়ি দিয়ে এক জায়গায় গিয়ে এক জায়গায় গোল পাকিয়ে দিয়েছে যে আমরা সবাই একমত। তো হুম, লেখা এত এরকম ছিল সেটা না,
যেটা এখান থেকে মানে প্রথমবার জেনে আমি অবাক হয়েছিলাম যে হ্যাঁ আমরা অনেক কিছু টেকেন ফর গ্রান্টেড বলি না, তো এরকমই ছিল। কিন্তু না, এই যে ক খ গ ঘ বাংলা, এটা অনেক সফিস্টিকেটেড একটা ভাষা, বহুত ভেবে চিন্তে বানানো হয়েছে। আচ্ছা, এখানে কি হয়েছে যে তুমি যেটা বললে কি আহ, আহ, ভেবে ভেবে চিন্তে বানানো বলতে আর কি ব্যাপারটা এমনও হইতে পারে যে মানে ধারাবাহিকভাবে অগ্রগতির স্রোত অনুযায়ী অটোমেটিকলি এগুলো ডেভেলপ করছে আর কি, মানে কোষ অল্প 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 করে। শেষে পানেনি ভদ্রলোক উনি করে সুন্দর করে গ্রামারটা বানিয়ে দিয়েছিল অষ্টাধ্যায়ী। তো হুম, সেটাই তো বাংলা হিন্দি যত ভারতীয় ভাষা আছে সেটার মানে হুম, প্রাচীনতম গ্রামার বা ব্যাকরণ বই বলা যেতে পারে। আহ, আচ্ছা, এখানে আবার কত ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার, এখানে কয়েকটা বিষয় বলছে যে যে আমরা যে দশমিক ব্যবহার করি, দশমিক মানে ফোঁটাটা না, মানে 10টা সংখ্যাতে ব্যবহার করি, 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা চিহ্ন ব্যবহার করি, এটাকেই দশমিক ব্যবস্থা বলে। এবং এই যে প্লেস ভ্যালু, যে আমরা একের পাশে শূন্য লিখি, তো শূন্যটা শূন্য, এর একটা হুম, হচ্ছে 10, এত সুন্দর ব্যবস্থা যে ভারত থেকে আবিষ্কার হয়েছিল, মানে তখন টোটাল ভারত বলছি আমি। এটা অভাবনীয় বিষয়, কারণ আমরা যদি অনেকে একটু আজকাল ক্যালি মেরে দেখবে রোমানে লেখে না, ওই এক্স আই ভি আই কি সব সিটি। হুম, আমি বলছি হুম, ভাবো তো একটা জিনিস, আমাদের বন্দুক আবিষ্কার হয়ে গেছে, এখনো কেউ ক্যালি মারার জন্য তীর মারছে। এবার কিসের ক্যালি? কারণ সাদা চামড়ার লোকেরা সেটা ব্যবহার করেছিল, তীর। বলে হুম, এ এত ফালতুমিও যে আমরা বিশ্বাস করিনি, মাঝে মাঝে আমাদের রাগ ধরে যে আরে বাবা, ওই যে হুম, রোমান সিস্টেম, ওতে ঠিক মতো যোগই করা যায় না। তুমি এটা বড় সংখ্যা নাও, 73,75,789 যোগ 53,000, হুম, হুম, এসব যোগ করো, দেখবা বলছে আমি নেই এসবের মধ্যে। আমি গিয়ে ভাই বাংলা হুম, সাহিত্য বা ইংরাজি সাহিত্য নিয়ে পড়বো, গণিত আমার বিষয় না। হুম। আর এখন দেখো কি সহজ, তুমি সংখ্যাটা লেখো যত বড়ই হোক, একটু সময় লাগলেও হয়ে যাবে। তো এইটা একটা বলছে। এবং কি আর বলবো, আহ এবং তুমি যেটা শেষ করো ওই জায়গাটা, যেটা তুমি বলছিলে যে আমরা তো অর্গানিক যেটা মানে এই অধ্যায়টা খুবই ছোট এখানে, যে আমরা তো অর্গানিক ভাবে এত কিছু মনে রাখার জন্য তৈরি হয়নি। ইনি শর্টে খালি বলছে 3টে পয়েন্ট, যে ক্যাপাসিটি ইজ লিমিটেড, ঠিক আছে, তারপরে বলছে হিউম্যান ডাই, দেয়ার ব্রেনস ডাই উইথ দেম, যে তথ্য তো মরে যাবে, আমার মাথায় যা আছে তো তো শেষ হয়ে যাবে একদিন। আর বলছে থার্ডলি, দ্য মোস্ট ইম্পর্টেন্টলি, হিউম্যান ব্রেন হ্যাজ বিন অ্যাডাপ্টেড টু স্টোর অ্যান্ড প্রসেস অনলি পার্টিকুলার টাইপস অফ ইনফরমেশন, যেটা আমি বলছিলাম যে গল্প আমাদের মনে থাকে বা বিভিন্ন ভয়ের জিনিস মনে থাকে, কিন্তু এত ফালতু তথ্য আমরা রাতে যে ঘুমাই না, আমাদের ওই রাজা কবে সাল জন্ম হয়েছিল ভুলে যাই, ওটা ব্রেন আমাদের ভালোর জন্যই করে, যে ভাই এত ফালতু তথ্য রাখা যাবে না। এবার তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ, ও ওইটাই যে তোমার আহ, কারণ এত কিছু তথ্য হইলে আসলে মানে ধরো ঘুমানোর সময় যে তুমি বললা যে এত এরকম যে তথ্যগুলা, কারণ এইগুলা অ্যাকচুয়ালি বাস্তব জীবনে তুমি যদি দেখো ওগুলো তো ওইভাবে ফাংশন করে না। যেমন আমি একজনের সাথে কথা বলতেছি, হ্যাঁ আমি কি এভাবে বলবো যে আচ্ছা অমুক কবি কত সালে কি করছিল না করছিল। হ্যাঁ এইগুলো তো আসলে আমরা তো ওইভাবে এনজয় করি না। আমরা কি হুম নিয়ে এনজয় করি যে আচ্ছা ওই কবির জীবনে মানে সে কি আসলে তার বক্তব্য কি এই বিষয়ে, হ্যাঁ হুম তার ধরো শিক্ষা বিষয়ে তার বক্তব্য কি, হ্যাঁ তা ধরো তার রাজনীতি বিষয়ক বক্তব্য কি, এইগুলো এইগুলো হলো আমাদের কাছে কিছু প্র্যাকটিক্যাল, যেগুলো আমাদের কাজে লাগতেছে, যেগুলো কথার মাধ্যমে আমরা কিছু একটা জিনিস বোঝার ট্রাই করতেছি, যে তার মানে কিছু স্পেসিফিক বিষয়ে তার মানে মতাদর্শ কি, তার চিন্তা ভাবনা কি, সে কিভাবে জিনিসটা ভাবতেছে। এখন ওইখানে আলাপে যে আমি বললাম যে আচ্ছা 1999 সালের অমুক তারিখে কি হয়েছিল এটা তুমি বলো তো, হ্যাঁ সাধারণ জ্ঞান বলো তো কি হয়েছে। এটা কিন্তু আসলে কোনো কিছু না, এগুলো কি, এগুলো হলো ধরো ওই যে আমি তথ্যগুলো লেখা রাখলাম কোথাও, হ্যাঁ আমার একটা হাতের কাছে অ্যাক্সেস আছে, আমি একটু দেখে নিলাম জাস্ট। হ্যাঁ, তো এগুলোর কিন্তু কোনো কার্যকারিতা নেই। হুম কিন্তু দেখা যায় আমাদের সমাজে এই তথ্যগুলো আবার আহ পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগে। কারণ ওই ধরো তোমার এমসিকিউ দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, হ্যাঁ মুখস্থ করে ইনফরমেশন। মানে আমাদেরকে সোজা কথায় একটা কম্পিউটার বানানোর একটা প্রসেস থাকে, যে তুমি হলো একটা কম্পিউটার, হ্যাঁ যন্ত্রের মতো তুমি এটা পড়বা, পড়ে টোরে তুমি যদি এটা ঠিক মতো উগরে দিতে পারো তাহলে তুমি মানে সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বার ভালো হইলো সবকিছু, এরকম একটা বিষয়। কিন্তু এটা বাস্তব প্রয়োগ কি আসলে, সে তো একটা একটা কি বলে মানে তার থেকে একটা কম্পিউটার এখন যদি আমরা দেখি, কম্পিউটার তো আরো বেশি স্মৃতি সংরক্ষণ করতে পারে না, মেমোরি।
বিশাল বড় মেমোরি, সে অনেক তথ্য সংরক্ষণ করতে পারে। তাকে ইনস্ট্যান্ট কিছু বললে সে সাল সুদ্ধা রেফারেন্স শুদ্ধ সবকিছু বলে দিচ্ছে। তো কথা হলো যে তারপরেও কেন আমাদের এসব জিনিসটা লাগলো, কারণ ওই যে ইউজফুলনেস, উপকারিতা, কার কোন জায়গায় কি আছে না আছে সবকিছুকে পিন পয়েন্ট করতে পারা, কার কতটুকু সম্পত্তি আছে, কার ব্যাংকে কতটুকু টাকা আছে ওটাকে দেখে। এই যে এখানে তুমি যে পরবর্তী চ্যাপ্টারে যে মানির বিষয়ের সাথে হয়তো কানেক্ট হয়ে যাবে, যে এই জিনিসগুলার একটা মানে আহ সম্পত্তির যে অধিকারের যে বিষয়টা, যে কার কাছে কতটুকু আছে, এটা না জানলে তো ঝগড়া লেগে যাবে, তাই না? যদি সবকিছু মুক্ত ভাবে রেখে যায় তাহলে তো মারামারি লাগবে। যদি এখন জানা যায় যে এর এতটুকু আছে, এর এতটুকু আছে, সবকিছু নির্দিষ্ট করা আছে, এবং তাহলে তো তার আর কোনো পিছনে একটা ঝামেলা হচ্ছে না। তার পিছনে এবং একটা পেশি শক্তি আছে যে এর থেকে আমরা যা বলেছি এর থেকে নড়চড় হলে কিন্তু হবে। একদম, হ্যাঁ, একদম সিস্টেম করে দেওয়া যাবে যে এরকম করে দিছি, ওর অতটা আছে, তুমি বেশি বাড়াবাড়ি করবা না। তো এটা যে সিস্টেমটা বানাচ্ছে, হ্যাঁ, বা যারাই যেই গোষ্ঠী মিলে সিস্টেমটা বানাচ্ছে, সেই গোষ্ঠী তোমার অবশ্যই ক্ষমতার কলকাঠি নাড়বে এই জায়গায়, স্বাভাবিক স্বাভাবিকভাবেই। আর আগে হয়তো কি যে মানুষ আহ মানুষের একটা কার্যকারিতা ছিল যে কি, মানে ধরো একটা জ্ঞানী ব্যক্তি সে মারা গেলে ওই গোষ্ঠীর অনেক লস হয়ে যেত, কারণ তার কাছে অনেক তথ্য বা সে যেটা জানতো, হ্যাঁ, বা যা যেই উইজডম ছিল, প্রজ্ঞা ছিল, ওইসব জিনিসগুলো সে খুব ভ্যালু প্রোভাইড করতো। এখন সে মরে গেলে তো শেষ সব। এত তখন মানুষের মধ্যে বুদ্ধি খেললো যে আচ্ছা তাহলে সে যদি মরে যায়, এভাবে আর একটা মানুষ তার উত্তরসূরি তৈরি করে রাখা লাগবে। এটা তো একটা মানে লেবরিয়াস একটা প্রসেস। তার চেয়ে ভালো তার এইসব লেখাগুলা, বাণীগুলা যদি কোনো জায়গায় যদি টুকে রাখা যায়, টুকে রেখে রেখে দিলে ওইটা পরবর্তী প্রজন্মের জন্য হেল্পফুল হবে, উপকারী বলে সাব্যস্ত হবে। এখন এটা করতে যেয়ে না একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? যে মানুষটার কাছে তার জ্ঞান প্রজ্ঞা যা কিছু ছিল, তথ্য ছিল, ওই মানুষটার ক্যাপাসিটি আছে উইজডম তৈরি করার। সে জানে যে কোন সিচুয়েশনে ওই জ্ঞানটাকে কিভাবে প্রয়োগ করতে হয়, সে ওটা জানে। তার কাছে কেবল শুধু তথ্য না, তার কাছে তথ্যটা কিভাবে প্রয়োগ করতে হবে, তথ্যটা কিভাবে তথ্য থেকে কিভাবে জ্ঞান আনতে হবে, এবং জ্ঞানটাকে কিভাবে প্রজ্ঞায় রূপান্তরিত করে ওই সিচুয়েশন ভেদে ওটাকে ইউজ করতে হবে, এটা সে জানে বা এটা সে করতে পারে। কিন্তু আমি যখন এই লোকের কাছ থেকে যখন তথ্য আর জ্ঞানটা খাতা বা তোমার ধরো ট্যাবলেট বা পাতার ভিতরে, কাগজের ভিতরে যখন নথিবদ্ধ করে ফেললাম, ওই নথির কিন্তু ওই ক্ষমতাটা নাই যে কোন কনটেক্সটে যে তথ্যটা কিভাবে কাজে লাগানো যাবে। ওর কাছে খালি তথ্যই আছে, তথ্য আছে, জ্ঞান আছে, দ্যাটস ইট। ওটাকে কিভাবে কাজে লাগাবো এটা কার কাছে? এটা হলো ওই মানুষটার কাছে। হ্যাঁ, তো এখানেও দেখবো যে একটা মিসম্যাচ হয়েছে, যে যখন কোনো জ্ঞান বলো বা যেটাই বলো, এটা যখন টেক্সটে চলে আসে না, ওটা তখন মরা হয়ে যায়, একটা ডেড একটা জিনিসপত্র হয়ে যায়। মানে ওটার ভিতরে কোনো সজীবতা থাকে না, প্রাণ থাকে না। হ্যাঁ, এটা মানে একটা মৃত মৃত একটা ব্যাপার থাকে। তো এই জন্য তুমি দেখবে যে হারারি তার বিভিন্ন ধরনের ইন্টারভিউতে, পডকাস্টে বলে যে ইনফরমেশন অ্যাকচুয়ালি নলেজ না। হ্যাঁ, আর নলেজের উপরেও আরো অনেক কিছু আছে, যে উইজডমের কথা বলো বা যেটা আছে। হ্যাঁ, এই এই ব্যাপারগুলো নিয়ে তখন হারারি তখন কথা বলে যে ইনফরমেশন মানে জ্ঞান না। আমরা অনেকে ইনফরমেশনের জ্ঞান মনে করি, ইনফরমেশন তো আছে এই জায়গায় নানাভাবে, তোমার বিভিন্ন জায়গায় নথিবদ্ধ করা আছে, কিন্তু ওইটাকে আমরা কেমনে কিভাবে ব্যবহার করতেছি, ওই যেমন একটা ওইটা খুব হইলো ছোট আসলে উদাহরণ দেখবা যে বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে জল হয়। আমি এটা জানি। তো জানি। তো হ্যাঁ, আমার কি কি হইলো এটা আমি জানি। এখন এখন কথা হইলো যে আমার ওটা প্রয়োগটা করতে হবে, প্রয়োগটা বুঝতে হবে। ওই হাইড্রোজেনের সূত্রপাত, তারপর আরো অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে না। কিন্তু আমি জাস্ট খালি এটা মুখস্থ করলাম যে এটা মানে এটা, এটা এটা মিশায় তোমার হয়ে যায়, পানি হয়ে যায়। তো আচ্ছা, হ্যাঁ, হইলো, তাতে এটা দিয়ে আমার কি হইলো জিনিস। তো এই জন্য একই সাথে উপকার তো হইছে, আমরা কিছু ফায়দাও পাইছি, আর এই ফায়দার সাথে সাথে আমাদের অনেক ওই যে আছে না, ট্যাক্সও দিতে হয়েছে। হ্যাঁ, ওই সব জায়গায় এই একই কাহিনী, মানে আমরা যেই সব জিনিসগুলো থেকে ফায়দা নিছি, ওইটার অপোজিট সাইডে কিছু ডার্ক ট্রেড আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে, বা ওইটা আমাদের সাথে হয়েছে, ডার্ক ব্যাপারগুলো। যেমন এই যে ক্ষমতা, মানে এইগুলা দিয়ে যেটু পরে পাওয়া হতো, বা যে ক্ষমতার যে বিষয়টা,
একটা হুম। গোষ্ঠী তোমার অপর গোষ্ঠীকে শাসন করবে, বিভেদ তৈরি করবে, ডিসক্রিমিনেশন করবে। চলো তাহলে আমরা পরবর্তী আহ অধ্যায় যাই। হুম, হুম। পরের অধ্যায় হচ্ছে দেয়ার ইজ নো জাস্টিস ইন হিস্ট্রি। জাস্ট ইতিহাসে কোনো ন্যায় নেই। এখন প্রথমত আমার তো একটা ভালো প্রশ্ন আসছে এখানে, এই ন্যায় মানেটা কি, ভয়াবহ তুমি কি কথা। করে ব্যাখ্যা করো ন্যায়টা কি, সেটা একটু ব্যাখ্যা করো তো দেখি। এটা এটা তো আসলে না, আমি যদি বলি এখন আমার মানে এখন পর্যন্ত যতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রকৃতির রাজ্যে আমরা বলি না যে প্রকৃতির আইন, তারপরে তো প্রকৃতির আইন আমাদের জন্য যথেষ্ট হইল না, তখন ওখান থেকে আমরা আনলাম কি মানুষের আইন বানালাম। হ্যাঁ, দুইটা কিন্তু তোমার গ্রিক ফিলোসফি একটু আউট অফ দ্য টপিকে যাই, একটা গ্রিক হুম। ফিলোসফিতে দেখবো যে দুইটা আইনের কথা বলা, একটা হলো প্রকৃতির আইন আর একটা হলো তোমার মানুষের আইন। হ্যাঁ, দুইটা আইন আলাদা হয়ে যায়। এখন কেন এই আলাদাটা হইলো, আমরা যদি একটু প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখবা তারপরও প্রকৃতির ভিতর যে আইনের কথা বলতেছে ওটা আমরাই বলতেছি, ঠিক আছে। আমি যদি হুম। আমাদের মতাদর্শক, আমাদের মতামতকে যদি বা আমাদের দৃষ্টিভঙ্গিকে যদি একটু সাইডে রাখি, হ্যাঁ, একটু ক্লোজ টু যদি ভাবে দেখার চেষ্টা করি আমাদের সমস্ত ত্রুটি বা সীমাবদ্ধতা সহ, তাহলে দেখা যাবে যে প্রকৃতিতে আমরা যেভাবে চাই ওরকম কিছুই নাই। প্রকৃতিতে ন্যায় কোথায়? তোমার ধরো একটা ভারসাম্য বলতে পারি, একটা ম্যাথমেটিক্স করে একটা ভারসাম্য আমরা দেখাইতে পারি, আচ্ছা ঠিক আছে। তারপরেও তো আমরা ভারসাম্যটা তো এটা নিয়ে নষ্ট নষ্ট করতেছি। তো ওখানে যে দেখা যায় যে প্রকৃতিতে কি হয়, উম প্রকৃতিতে বাঘ তোমার হরিণকে খেয়ে ফেলে। এখন বাঘের লাগছে ক্ষুধা, তার মারতে হবে হরিণ। কারণ হরিণ বেচারারই বা কি দোষ, হরিণেরও বাঁচতে হবে, কারণ না হলে বাঘের পেটে যেতে হবে, তো তারও তো একটা বাঁচার অধিকার আছে, তো সে দৌড়াবে আর বাঘও দৌড়াবে। তো এখন যে জিতবে সেই জয়ী। বাঁচার অধিকার আছে না বাঁচার পা আছে? এই যে আমরা আমরা বললাম যে কি বাঁচার অধিকার, দেখছো অধিকারের কথাটা বললাম, তাই এখানে কোনো অধিকারই নেই। আর ঘটতেছে, মানে একদম পুরো লাইভ ঘটতেছে, বুঝছো, একটা ইন্টারাকশন, যে ওর ক্ষুধা লাগছে ও দৌড়াচ্ছে, আর ওর ভয় পাচ্ছে যে ও যেন পেটে না না পড়ে যায়, ও জাস্ট এভাবে দৌড়াচ্ছে। এরপরে এখানে যা হবে তাই, একদম যা হবে তাই এখানে ঘটতেছে। আমরা অনেক সময় ডিসকভারি চ্যানেল গুলোতে যে দেখি না, ইস, মায়া হয়, দেখছো আমরা কত সিলেক্টিভ ভাবে পক্ষ নেই। ধরো বাঘটা একটু মানে একদম শক্তিশালী তো, একদম হিংস্র, হিংস্র, তো তখন মনে করি যে ইস বাঘটা এত নিরীহ হরিণটাকে মেরে ফেললো। আমরা তো মাছটা আচ্ছা, খেয়ে নিই, মাছকে তো নিরীহ না। নিরীহ না। হ্যাঁ, এটা দেখো আমাদের আমাদের চয়েসটা কত, আমাদের মানদণ্ডটা কত ন্যারো। হ্যাঁ, দেখো যে আর ওই যে আচ্ছা আমরা হরিণের পক্ষতে যাই, কারণ কি হরিণ একটু দুর্বল, বাঘটা একটু হিংস্র হাবিজাবি। আর এটা দেখে আমরা আমাদের মতো এটা চিন্তা আসে না যে বাঘ যদি আজকে হরিণ না মারতে পারে, বাঘ না খেয়ে মরে যাবে, তাইলে বাঘ এই একটা ব্যাপার আসে। হরিণের সংখ্যা প্রচুর বেড়ে যাবে, তারপরে ঘাস খেয়ে শেষ করে দেবে। হ্যাঁ, ঘাস খেয়ে শেষ করে দিবে, তাহলে ঘাস বেচারার কি দোষ হইলো? আমরা তো ঘাসের পক্ষে যাচ্ছি না। হরিণটাকে আমাদের খুব মায়াবী লাগতেছে, ঠিক আছে, খুব অ্যাস্থেটিক লাগতেছে, এখানে নিচের কথাটা খুব প্রণিধানযোগ্য, যে আমরা যখন একটা আহ কি তেলাপোকা মারি, আমাদের চেতনায় যে ওটা কোনো আঘাত করে না, কারণ তেলাপোকাটা দেখতে কুৎসি। কিন্তু আমরা যখন একটা প্রজাপতি মারি, তখন এটা আহা হা, প্রজাপতিটা মরে গেল, কারণ প্রজাপতি দেখতে খুবই অ্যাস্থেটিক। আমাদের এই যে মোরালিটি, আমাদের যে ন্যায়, হ্যাঁ, নীতি নৈতিকতা, তারপরে আরো অন্যান্য যে ন্যায়, এটা এগুলোর একটা নৈতিক বা অ্যাস্থেটিক মানদণ্ড আছে, বুঝছো। এটা এটা খুবই একটা এটা একটা দিক গেল। তো জঙ্গলের ভিতরে আমি দেখি যেটা, সেটা হলো একদম ইন্টারাকশন, কোনো ন্যায় নাই, কোনো অন্যায় নাই। ন্যায় নাই তার মানে কোনো অন্যায় নেই, ন্যায় থাকলে ওখানে অন্যায় থাকবে। হ্যাঁ, তো ওখানে কিছুই নাই, ওখানে জাস্ট খালি একটা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। একজনের তাড়না হচ্ছে, দৌড়াচ্ছে, হ্যাঁ, আর একজন আহ, বেঁচে থাকার তাড়নায় সে দৌড়াচ্ছে, বা সে বেঁচে গেলে সে আবার অন্য জায়গায় যে অ্যাটাক করে খাচ্ছে। এই টোটাল একটা মানে এক্সপিরিয়েন্স চলে।
একটা ঘাত প্রতিঘাত চলে। তো এইটা হইছে কি আমরা না এটা দেখে না আমাদের সহ্য হয় না। এত ক্রুর, এত বাস্তবতা এটা আমরা কিভাবে করব? সারভাইভ করব বা আমাদের দেখছে আমাদেরও সারভাইভ করতে হবে। তখন আমরা কি করলাম? যেহেতু এরকম একটা ভয়াবহ দৃশ্য, তাহলে আমরা এটাকে আরেকটু সহনশীল করি বা আরেকটু রং চড়াই, দেখি এটা কি অন্য কিছু করা যায় কিনা। তখন আমরা এই যে ভাষা-টাষা আবিষ্কার হলো এটা সেটা। তারপরে ন্যায়, যে না আমরা এরকম করতে পারি না। দুর্বল হইলে আমাদেরকে দুর্বলদেরও একটু দেখভাল করতে হবে, এটা সেটা করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা অনেক কিছু মানদণ্ড এতে সেটা বানাইছি। তো ধীরে, ধীরে জিনিসটা আসলে কমপ্লেক্স হইছে এবং কমপ্লেক্সিটি থেকেই তোমার এই যে আইন, ন্যায়, নৈতিকতা এগুলার ধারণা আসছে। কিন্তু গভীরে গেলে দেখা যায় যে সেই দিন শেষে জঙ্গলে চলে যায়। কারণ কি? যখন একদম কোর পয়েন্টে যখন মানুষের আঘাত লাগে না, তখন মানুষ আসলে এনিম্যাল হয়ে যায়। বুঝছো? তুমি দেখো এই যে এখন এনিম্যাল মুভির কথাই ধরো। সবাই এখন এনিম্যাল মুভি দেখতে ব্যস্ত। আমি দেখিনি। ঠিক আছে? ঠিক আছে? তো মানুষের ভিতরে বরাবরই ওই আদিম বুনো প্রবৃত্তি বরাবরই ছিল। এটাকে তারা একটু জোড়াতালি দেওয়ার জন্য এই সভ্যতা বানাইছে, তারপরে ন্যায়ের ধারণা বানাইছে, এটা সেটা করছে। হ্যাঁ, বাট স্টিল আমরা স্টিল যখন এটা অনেকে বলিও যে আচ্ছা তাহলে তাহলে কি আমরা পশু পাখির মতোই আচরণ করা শুরু করি, আমরা তারপরও পারি না আসলে এটা করতে। কিভাবে যেন আমাদের ভিতরে একটা ওই বোধ এসে নাড়া দেয় যে না আমি আসলে ওরে যে এভাবে যে আঘাত করলাম এটা কি আসলেই উচিত করলাম। মানে একটা আছে না যে একটা ভিতরে একটা নাড়া দেয় যে এটা কি করলাম আসলে। হ্যাঁ, তো ওই বোধটাও আছে। তো আমার কাছে সবকিছু মিলে মনে হয় যে মানুষ নিজে একটা কমপ্লেক্স প্রাণী এবং এই কমপ্লেক্স প্রাণী যে এই ন্যায় তারপর আইন এসব বানাইছে এই জিনিসটা আসলে আমার কমপ্লেক্স। হ্যাঁ, এবং এটার কোনো সুস্পষ্ট তোমার কোনো মানদণ্ড নাই, এটা একটা চলমান প্রক্রিয়া। অবস্থা ভেদে আমরা প্রতি সময় ন্যায় কোনটা কি কোন মানে ন্যায় ন্যায় আসলে কি এবং ন্যায় অন্যায় আসলে কি, এটা নিয়ে প্রতিনিয়ত একটা দর কষাকষি চলে আমাদের ভিতরে। বা একটা সেটিং এরকম টাইপের কিছু একটা চলে। এটার কোনো তুমি আলটিমেট কোনো অ্যান্সার পাবা না। মানে যেমন যেমন কেউ যদি বলে অন্যেরটা চুরি করা উচিত না, কেউ যদি বলে, হুম। এখন সত্যি কথা বলতে দেশের কানুন এইভাবেই চলে যে এরকমই নিয়ম হোক, কিন্তু তারপরে আবার কোনো একটা মাথা মোটা এসে বলবে একজন ক্ষুধার্ত মা ওই বড় লোকের কাছ থেকে একটা রুটি নিয়েছে, তো কি হয়েছে, তার বাচ্চাদের জন্য হ্যাঁ, নিয়েছে, তখন আবার এক্সেপশন। আমি বলছি যদি ওই মোরালিটিতে আপনি চলেন, প্যারাডক্স হয়ে যাবে। তখন বলবেন কটা রুটি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কটায় গিয়ে থামবেন আপনি তাই বলুন, তখন তো কোনো উত্তর হয় না। বা এই বড় লোকের উত্তর কাছ হয় না। থেকে আপনি কত মানে তার কত শতাংশ এভাবে গরিবের মধ্যে বিলাবেন তাই বলেন আপনি, মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ও আর গরিবগুলো সমান না হয়ে যায়। হ্যাঁ, এভাবে তাহলে সবাই করুক, প্রলেতারিয়েত রেভলিউশন হোক। ঠিক আছে, এরকম সমানই তো করতে চায় না সবাই। ওই সমানটার দিকে করাটাই নেয়। অনেকের কাছে মনে হয় যে না, কেউ না খেয়ে থাকবে কেন, বৈষম্য থাকবে কেন, এটা সেটা, তা সব সমান সমান করে দিই, না তুলনামূলক সমান করে দিই। তো এই যে এখানে যে দেখছো যে ন্যায়ের কিন্তু কোনো এক্সাক্ট মানদণ্ড কিন্তু ওইভাবে দাঁড়াচ্ছে না, বা দাঁড়ালেও অনেক ধরনের মানে ফ্যাক্টর এসে ওই জায়গাগুলোতে প্যারাডক্স সৃষ্টি করতেছে। তো এটা নিয়ে বিবাদ চলমান থাকবে এবং এই বিবাদ চলমান থাকাটাই হয়তো বা আমার কাছে মানে ন্যায়ের একটা প্রক্রিয়া। তাহলে আমি যদি বাবা, বলি জাস্টিস না, জাস্টিসিং, বুঝছো? জাস্টিসিং এটা কন্টিনিউয়াস ফর্ম। হ্যাঁ, হুম, চলতে থাকবে। হ্যাঁ, জাস্টিসিং। এইখানে ভালো উদাহরণ দিয়েছে বাবা, এই বই তো দেখি আরেকবার পড়তে হবে। তো বাচ্চাকালে পড়েছিলাম কত কিছু, মনে হয় ততটা মন দিয়ে দাগায়নি। কি সুন্দর বলছে এখানে, যে বলছে যে এখন না হয় একরকম করে চলি তোমরা, বলছিল কি আগে যখন দাস প্রথা ছিল, সে তো আহ কি বলবো, সেই গ্রিক আমল থেকেই যে অ্যারিস্টটলও বলছিলেন যে দাসেদের মধ্যে রয়েছে হচ্ছে কি বলে স্লেভিশ নেচার, আর মুক্ত মানুষদের মধ্যে ফ্রি নেচার, মানে সেটা তাদের প্রকৃতির মধ্যেই আছে।
তেমনটাই হামুরাবিও সেই জিনিসটাকে দাস তো হবেই, দাস দাসের মতো, মানুষ মানে মুক্ত মানুষ মুক্ত মানুষের মতো। এখন আজকের দিনে সে ধনী দরিদ্র হতে পারে, কিন্তু কেউ কারো দাস সেটা তো কেউ স্বীকার করে না। এবার জাস্টিসের সংজ্ঞাই পাল্টে গেল। তাছাড়া হুম, হুম, এখন আগে এক সময় ছিল যে আমেরিকা যখন স্বাধীন হলো তখন শুধুমাত্র সাদা চামড়ার ছেলে মানুষ ভোট দিতে পারতো, মহিলা তো হুম, খুব সম্ভবত সম্পত্তির অধিকারও ছিল না খুব সম্ভবত, এমনকি ব্যাংকের হুম, খাতাও খুলতে পারতো না। এবং হুম, এখানে কি সুন্দর হয়েছিল যে কিছু সমুদ্র সৈকত ছিল যেখানে বলছে শুধুমাত্র আহ সাদা চামড়ার লোকের জন্য, এমন লেখা ছিল। তাই হারারি এখানে বলছেন যে এই যে সমুদ্র সৈকতে লেখা রয়েছে যে শুধুমাত্র সাদা চামড়ার লোকেদের জন্য, এটা কিসের ভিত্তিতে বলছে তারা? এমন তো না যে জীববিজ্ঞানগত ভাবে যে কোনো রকম সমুদ্র সৈকত সাদাদের জন্য ভালো কিন্তু কালোদের জন্য খারাপ এমন জন্য নিষেধ করা হচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে গরম মানে সূর্যতপ্ত বিভিন্ন জায়গাগুলোতে কালোরাই ভালো থাকে। সাদা মানে উপরে যখন ঠান্ডায় যাবা তখন সাদাদের একটু সুবিধা আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিসের ভিত্তিতে সে বললাম আমি সুবিধা আছে বললাম, এবার কে থাকতে পারবে না তা তো না। সে তার ইচ্ছায় থাকছে, ভাই হুম, তোমার হাত পা দিয়ে খাচ্ছে কি? সে নিজের ইচ্ছায় খাচ্ছে, নিজের হাত পায়ে শিকার করছে বা চাষ করছে বা ফলমূল জোগাড় করছে। তা বলছে কি এইখানে এই যে আমরা যে এই সমস্ত নিয়ম বানিয়েছি এটা কতটা কাল্পনিক ভাবে, এটা এর সাথে প্রকৃতির কোনো সম্পর্ক নেই। আমেরিকার কনস্টিটিউশন বলি, যাতে দেখবো যখন দূরের জিনিসকে কথা হয় না কারো গায়ে লাগে না। এই যে আমি যখন ভারত বা বাংলাদেশের কনস্টিটিউশন আলোচনা করবো দেখবো দুই পক্ষই খচে যাবে, "এই, আমাদেরটা খারাপ না, চুপ করে থাক।" ঠিক আছে, আমেরিকারটা দিয়ে বলি কারোর কিছু যায় আসবে না। বলছে হুম, আমেরিকায় এইটা বলা হয়েছে যে আমরা খুবই প্রকৃতির সাথে মেনে চলি। এই যে যার সম্পত্তি তার এবং সে তার যোগ্য, এটার কারণ হচ্ছে প্রকৃতি যোগ্যতাকে মানে পুরস্কৃত করে। তাই যোগ্যরা সম্পদ বানিয়েছে, তারা তাদের ছেলে মেয়েকে দেবে, কোনো ব্যাপার না। যারা গরিব তারা পাবে না, তাদের যোগ্যতা নেই বা ইত্যাদি, যাই হোক। এটা আমরা মানি হুম, যেহেতু আমরা প্রকৃতির নিয়ম মানি। তাহলে বাবা একটু বলো দেখি প্রকৃতির এমন কোন নিয়ম ছিল যাতে তুমি বললে এই সমুদ্র সৈকতে কালো যেতে পারবে না, সাদা যেতে পারবে? এমন প্রকৃতির কোন নিয়ম ছিল হুম। একটু বলো দেখি। তা এখানে আমরা হ্যাঁ, আমার কত কথা আমার এখানে মনে হয় যে আমরা না এই কথা এই জার্গানিং যে কথার শব্দের সাথে খেলি না, নিজেকে খুব ন্যায়বান দেখানোর জন্য। মানে চোরও যদি ধরা পড়ে ঠিক একটা কৈফিয়ত গুছিয়েই নেবে যে ভাই আমার না এই ছিল, সমাজটা এই কারণে খারাপ, আমি এই কারণে বাধ্য হয়েছি, কারণ আমার মানে পেট আছে, আমার কিছু উপায় ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো কথা বানাতে আমরা ভারী পাকা, যে আমরা নেচারের বানাচ্ছি বা নিজের মতো বানাচ্ছি, বানাতে ভারী পাকা মনে হয়। কি বল? জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন। এই তো একটা কথায় বলে দিল, জাস্টিস জাস্টিফিকেশন। এখান থেকে আর একটা জিনিস, জাস্টিফিকশন, ঠিক আছে, জাস্টিফিকশন। জাস্টিফিকশন, জাস্টিফিকশন, জাস্টিফিকেশন, ও ঠিক আছে। বাবা। মানে ইন্টারেস্টিং জিনিস বেরোলো দেখছো, এই যে কথা বানাই দিলাম আর কি শব্দ, জাস্টিফিকশন, জাস্টিফিকেশন, ওকে ফাইন। এটাই তো এখন, প্রকৃতি যদি মুক্ত হয়, দেখো মানুষের, মানে ধরো একটা বিশাল সমুদ্র, ওই সমুদ্র থেকে আমি এক ঘটি জল নিলাম, এক ঘটি জল নিয়ে তারপর বলতেছি এই জলটা আমার। বিষয়টা কিছুটা এরকম হয়েছে। হ্যাঁ, তো আবার কি করলাম, ওই এক ঘটি জল নিয়ে আবার ওই জলের মানে ওই সমুদ্রের পাড়ে একটা বেড়া দিলাম আর কি ইচ্ছা মতো। না এইটা যেহেতু আমি নিছি, এটা এখন থেকে আমারই হবে, অন্য কেউ আসতে হবে। মানে বিষয়টা কিছুটা এরকম হয়ে গেল। তো এখন আমার কথা হলো যে সবাই তো প্রকৃতি থেকে চুরি করে, আমরা বলি, আবার কি বলি, প্রকৃতির দান। ওটা মানে ভাষারই খেল। তা আমরা যা কিছু পাইছি প্রকৃতি থেকে চুরি করেই তো নিছি। ওই তা যে আমরা বলে তো না গরু সবাই আমাদের বলে না গরু আমাদের দুধ দেয়, বলে আমরা গরুর দুধ টিপে বের করি। এটা তো এইভাবেই তো বলা উচিত। বাজে ভাবে বললে হ্যাঁ, তো এটাই, থোড়িও আমাদের হ্যাঁ, ঘটিতে এসে দুধ দিয়ে যায়, নাও বাবা নাও, আজকে হ্যাঁ, 1 লিটার দুধ দিয়ে। তো আমরা তো প্রকৃতি থেকেই চুরি করে নিছি না। প্রকৃতি প্রকৃতির মতো ছিল, আমরা তো এক হিসাবে আমরা জন্মগত ভাবেই চোর। হ্যাঁ, না প্রকৃতি থেকে আমরা সবকিছু চুরি চামারি করে তারপরে নিজেদের মতো করে বানায়, তারপরে ধরো আরো কত কত ভাষার মাধ্যমে আমরা কত জাস্টিফিকেশন করে টোরে কি করি। এখন ঝামেলাটা হচ্ছে কি, যে এক পক্ষ মনে করে যে আমি তাদের থেকে বেশি যোগ্য, আমারই করা উচিত। এটা হলো ক্ষমতা সুসংহত করার পায়তারা, আর কিছু না। এখন আমার কথা হইলো যে
এই যে ব্ল্যাক পিপল বা ধরো যে দাস প্রথা যে শুরু হলো, এখন কথা হলো যে আমরা তাদের প্রতি মানে সাদা চামড়ার লোকরা যে এই কালো চামড়াদের প্রতি মানে এরকম শোষণ, মানে ট্রিমেন্ডাস লেভেলের শোষণ টোষণ চালায় চলে, তারপরে নানা ধরনের ট্যাগ দিয়ে নিজেদেরকে মানে হনু দাবি করে এই যে এই ধরনের যে ধ্বংসযজ্ঞ গুলা চালাইছে বা অত্যাচার গুলা চালাইছে, তো দিন শেষে তারা কি করছে? তো এই যে বঞ্চিত হলো তারা এত কিছু থেকে, তারা ভালো শিক্ষা পাইলো না, ভালো জায়গায় পড়তে পারলো না, ভালো চাকরি বাকরি পাইলো না, তারপরে তাদের একটা মানবেতর জীবনযাপন করতে হইলো। তো এটার মাধ্যমে যখন আবার দেখবা যে এই ধরনের অসুবিধার কারণে যখন তারা তাদের ভিতর থেকে কয়েকজন আবার একটু চুরিচামারি করবে সিচুয়েশনের কারণে, হ্যাঁ, তখন ওই চুরিচামারি করা লোকদেরকে উদাহরণ টেনে তারা বলবে যে দেখো দেখো, এই আগেই বলছিলাম এরা তো আসলে মানুষ সুবিধার না, দেখছো এরা চুরিচামারি করে, এটা সেটা করে। আমার কথা হলো যে ভাই তুমি তো আগে যে টর্চার করছো, টর্চার মর্চার করে তাদেরকে একটা মানবেতর জীবনযাপনের ওই লেভেলে যে তুমি তাকে নিয়ে নিয়ে গেছো, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে যখন একটা মানে বাই প্রোডাক্ট হিসেবে ফলাফল হিসেবে যখন কিছু খারাপ আউটকাম বের হবে, তখন তুমি আবার ওই আউটকামকে দিয়ে নিজেদের আবার যে আচরণ গুলো আছে ওটাকে জাস্টিফাই করতেছো। এটা এটা তো চলছে। করাও হয়েছে ফের, আমেরিকায় আমেরিকা হ্যাঁ, তো করা আমেরিকাতে করো। দাস প্রথা উঠে যাওয়ার পরেও কিন্তু কালো লোকদের কিন্তু তেমন একটা কিন্তু ওইভাবে দেখা হয় নাই না। ও এবং মানে তারা দারিদ্রতার তারা, কারণেই যে অপরাধগুলো করতো তারাই এরা দেখাচ্ছে, এই দেখেছো কালোরা বেশি অপরাধ করে। হ্যাঁ, কিন্তু দারিদ্র হয়েছে কিভাবে আসলে? তোমরা চুরি করছো এই জন্য। হুম। আর যে তারপরে আফ্রিকানরা তো আগে অনেক ধনী ছিল না, যারা ওই ওই সাইড গুলা, হ্যাঁ, মানে ধনী শুরুতে বলতে তাদের অনেক ধন সম্পত্তি ছিল। যদি সোনা ছিল বলা যায়, সোনা হওয়াকে ধনী বলা, আমি তো বলবো যে খেয়ে পরে বেঁচে থাকে সে বেশি ধনী। যাই হোক, যদি আমি জানি না বিষয়টা খুব ভালো যে ওরা খেয়ে পরে কেমন ভালো ছিল। হ্যাঁ, মানে ওই কি জানি মানসা মুসার একটা দেখছিলাম ওনার ডকুমেন্টে, মানে ওই আমরা তুমি বললা যে স্বর্ণ রৌপ্য ওইগুলো দিয়ে তো আগে মনে হয় অথবা ট্রেডিং ট্রেডিং করতো এটা। তো যারা এটা নিয়ে গবেষণা যারা আরো ভালো বলতে পারে, তো তাদের তো আগে অনেক কিছু ছিল, কিন্তু ধীরে ধীরে আর কি ওটা এক জায়গা থেকে আর এক জায়গায় হাত বদলি হয় আর কি। এখন এই বদলির প্রক্রিয়াও তো তোমার অনেক গ্র্যাজুয়াল, কে কারটা থেকে কিভাবে ছিনিয়ে নেয়। হ্যাঁ, তো আমার কাছে তখন মনে হয় যে আহ এক পক্ষ মানে যেই পক্ষই পায়, ধীরে ধীরে ক্ষমতা ওই যে পাওয়ার শিফটিং হয় না, এক হুম। পক্ষ এখান থেকে এখানে পাওয়ার শিফটিং হয়। আর পাওয়ার শিফটিং হওয়ার পরে ক্ষমতা সুসংহত করার একটা ফেজ চলে। ওই ক্ষমতা সুসংহত করতে করতে কি হয় যে ওই সিস্টেমটার ভিতরেই দেখা যায় যে একটা গলদ চলে আসে, একটা শোষণ শোষণ মানে প্রভু মনির যে একটা বিষয়, একজন শোষণ করবে আর একজন শোষিত হবে, এরকম একটা ডাইনামিক্স তৈরি হয়। তারপরে ওখান থেকে আবার পাওয়ার ডাইনামিক্সটা আবার ভাঙা শুরু হয়, মানে পাওয়ারটা ভাঙে, ভাঙে আবার শিফটিং হয়, শিফটিং হয়ে দেখা যায় যে ওই দাস আবার মালিক হয়ে যায়, মালিক আবার দাস হয়ে যায়। এরকম একটা প্রসেস, একটা প্যাটার্ন দেখা যায়, প্যাটার্ন চলতে থাকে সবসময়। তো এটার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হলো হারারি ওখানে বলছে যে আচ্ছা দাস প্রথা আহ ওই সিস্টেম ওয়াইজ ওখানে ওই কি বলে কালো এবং সাদাদের ভিতরে যে ঝামেলাগুলো ছিল ওটা দাস প্রথা উঠে যাওয়ার পরেও ছিল, এরকম একটা তথ্য পাওয়া যায়। আমার কথা হলো যে দাস ব্যাপারটা কি ওইভাবে দাস প্রথা নাই, কিন্তু দাস বা মালিকের যে ব্যাপারটা ডাইনামিক্স এটা তো এখন এখন পর্যন্ত আছে, এখন কর্পোরেট দাস, কর্পোরেট বস, হ্যাঁ, স্ট্রাকচার না কিন্তু না চেঞ্জ হয় না। না না, সেখানে তো তুমি কাজ ছেড়ে দিতে পারো না নাকি? হ্যাঁ, কাজ ছেড়ে দেওয়া যায়, মানে ওই যে বললাম না ফর্মের ইমপ্রুভমেন্ট হয়েছে। হুম। হ্যাঁ, কিন্তু ওভারঅল তুমি যদি দেখো, ওভারঅল দেখবা যে যার কাছে রিসোর্সেস আছে, পাওয়ার আছে, এটা আছে, তারাই তো দুনিয়াটা চালনা করে না। তো তাদের আন্ডারে কতজন থাকবে, মানুষ থাকতেছে। হ্যাঁ, তো এই হোল্ডিংটা সবসময় থাকে, যদি এটা নেচার একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু মানে আমি যদি আরো মানে ব্রড ভাবে ধরি তাহলে ব্যাপারটা ওরকম থাকে। যাই হোক, দাসপ্রথার ব্যাপারটাতে আসছে না।
তো এই যে এরকমই ব্যাপারটা হয় যে আমরা কিভাবে জাস্টিফিকেশন করে ফেলি ক্ষমতার। একটা জাস্টিফিকেশন উদাহরণ এখানে দিয়েই দিই, চলুন বললাম না, যতবার আমরা নিজেদের থেকে দূরে শুনবো তখন একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখতে পারবো, কারণ নিজেরটা গায়ে লেগে গেলে না গায়ে লেগে যায়, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি ভাবি না। তাই এখানে বলছি কি, প্রাচীন চীন দেশের লোকেরা বিশ্বাস করতো যে তাদের দেবী নু ওয়া, এবার কিরকম উচ্চারণ করতে আমি পারবো না, নু ওয়াই আমি বলছি, পৃথিবীতে যে যারা উচ্চ শ্রেণীর লোকেরা তাদের সুন্দর মানে মহিম কি বলে জানো, হলুদ মাটি দিয়ে বানিয়েছিল, এই যে ওয়াংহর হলুদ মাটি যেটা আমরা শুনি, সুন্দর হ্যাঁ, মহিম হলুদ মাটি দিয়ে বানিয়েছিল। এবং তাছাড়া যে সাধারণ ব্যক্তিবর্গরা ছিল তাদের ওই এই কি যেন বলে, আরে মেটে রঙের কাদা মাটি দিয়ে বানিয়েছিল। তো এরকম আলতু ফালতু, মানে এবার যে যার ধর্মে দেখে নাও, যে যার সমাজে দেখে নাও, যে যার রাষ্ট্রে দেখে নাও, এরকম আলতু ফালতু জাস্টিফিকেশন কি সবাই আমরা করি না? মানে প্রকৃতি বা বিজ্ঞানের সাথে যদি কোনো কিছু সামঞ্জস্যতা থাকে, যে হ্যাঁ হতে পারে মহিলাদের ধৈর্য বেশি অন এভারেজ, তাই বাচ্চাদের ট্যাকেল করা বা প্রাইমারি স্কুলের শিক্ষিকাতে আমরা মহিলাই বেশি দেখি, কারণ ছেলেপুলে ওটা এরা মেরেও ফেলতে পারে। আরে ভাই এবার আর সহ্য হচ্ছে না, এই যে এত তাপালিং কেন করছে, কারণ বাচ্চাদের সাথে ছেলেরা এমনি যায় না, তাদের কোনো নেচারেই নেই, খুব কম হয় এবং রেয়ার পরিস্থিতিতে হয়। তাই এরা কয়েকটা যদি প্রাইমারি স্কুলে লাশ না দেখতে চান, তাই সাধারণত মহিলাদের দিয়ে দেওয়া হয়। এবার মহিলারাও লাশ টাশ ফেলেন না তা আমি বলছি না। কদিন আগে একটা ঘটনা শুনলাম, দুই বাড়িতে ঝামেলা, বুঝলে, কাকা বাবার মধ্যে, মানে দুই ভাইয়ের মধ্যে বা দুই ভাইয়ের বউয়ের মধ্যে ঝামেলা হয়তো খুব সম্ভবত। তা বড় ভাইয়ের যে বউ, সে এখন রান্না করতে গেছে তার বাচ্চাটা ঘরে রেখে, এবং সে প্রত্যহ লক্ষ্য করতো যে তার বাচ্চাটা কেঁদে ওঠে। তার সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, সিসিটিভি কাউকে বলেনি, সিসিটিভি ক্যামেরায় দেখে যে ওই যে যে কাকিমা হয় যে বাচ্চাটার, সে এসে ওর এরকম পাটা এরকম মুছে শেষে হাড় ভেঙেই দিয়েছে। এরকমও হয়, এরা যে এতটাও ভালো আমি তা বলছি না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে তাই হয়তো দেয়, কিন্তু যেটার কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ নেই, এরকম ফালতু জিনিস হচ্ছে। আর যারা ভাবে যে অবশ্যই প্রত্যেকের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবেই, তাকে কোনো না কোনো জায়গায়, যেমন বললাম কৃষ্ণাঙ্গ যারা হয় তারা অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারবে, যারা সাদা চামড়ার হয় তারা ক্যান্সার হয়ে যাবে খুব সহজেই তাদের ইয়েতে, হ্যাঁ, বা যারা শ্বেত চামড়ার হয় তারা ওই আর্কটিকের দিকে বেশিরভাগ থাকতে তাদের সুবিধা হবে কৃষ্ণাঙ্গদের তুলনায়। কিন্তু বা যারা ভাবো অতিরিক্তই লম্বা, দেবো অজগরের মতো লম্বা, তারা এনবিএ তে খেলে না বাস্কেটবল, যারা সমাজের দিক থেকে অতিরিক্তই লম্বা, লম্বা হওয়ার একটা লিমিট তো আছে, কিন্তু যারা এনবিএ খেলে তাদের তো লম্বা ছেলেগুলো যারা থাকে তারাই বেশি সুযোগ পায়, তাদের একটা অ্যাডভান্টেজ তো থাকেই। তো সেগুলো থাকে, কিন্তু ভাবো কি সমস্ত লম্বা ওরম তালের মতো ছেলেই কি এনবিএ খেলে? খেলে তো না। এরকম থাকতেই পারে তোমার নিউরন স্ট্রাকচার এমন যে তুমি ক্রিকেটটা আসলেই খুব ভালো খেলতে পারবা, হয়তো তোমার আঙুলি এমন যে স্পিন বোলিং তোমার বিশাল ভালো হবে। তুমি কি ক্রিকেট খেলার সুযোগ পেয়েছো কখনো, সেটাও তো ভেবে দেখার দরকার। তো এখানে হারারি বলছেন যে সবার মধ্যে অনেক অন্তর্নিহিত স্বকীয় অনেক প্রতিভা থাকে, তো সেটাকে তো ধার দিতে হবে, সেটাকে মানে লালন পালন করতে হবে, তার প্রশিক্ষণ বারবার করে অভ্যাস করে, তারপরে তো সেটা তুমি একটা জায়গায় গিয়ে তোমার হবে যে এটা তোমার, এটা আমার রপ্ত করেছি আমি। সেই সুযোগটা কজন পায়, এইখানেই এই জায়গাটা প্রশ্ন উনি বলেছেন যে ধনীরা সেটা পায়, দরিদ্ররা সেটা পায় না। এবং কেউ যদি বলে দরকার নেই পাওয়ার, যেমন ক্রিকেট, দেখো ক্রিকেট একটা বিনোদনের জিনিস, সে পৃথিবীতে ক্রিকেট থাকলেও কি না থাকলেও কি এমন কিছু কিন্তু যায় আসে না। ফুটবল, এনবিএ বা যা খুশি, গল্ফ, এগুলো আদৌ থাকলেও কি না থাকলেও হয়তো অন্য একটা খেলা থাকবে, এটা থাকবে না। খেলা তো থাকবে আশা করি বিনোদনের জন্য, কিন্তু এটাই থাকবে বলে এমন তো কিছু না। এবার তুমি যদি বলে না ক্রিকেট শেখার দরকার নেই বা এর ট্যালেন্ট আছে তো আমি কি করবো, অবশ্যই এটা আমার কিছু বলার নেই, যে নাচের এই স্টাইলটা ভারতনাট্যম বা ব্যালে এ যদি না থাকে তো কি হতো, কিছুই হতো না। তা ঠিক আছে, সেই জায়গাটা একটু রাখলাম। আচ্ছা, পরে এখানে অধ্যায়ের মধ্যে পরবর্তী জায়গাটা রয়েছে যে ভিসিএস সাইকেল, যে দুশ্চক্র, দেখি এখানে একটা হাইলাইট করা রয়েছে, কি বলি আমি দাগিয়েছিলাম বহু বছর আগে। বলছে তুমি যদি চাও কোনো মনুষ্য গ্রুপ, মানে কোনো মনুষ্য কি বলবো দলকে একটু দূরে রাখতে, ঠিক আছে, এখানে বলছে যেমন হচ্ছে মহিলা, তারপর হচ্ছে আহ ইহুদি, আহ রোমানি লোক যেগুলো ভারত থেকে বংশোদ্ভূত, ইউরোপের তাড়িয়ে নিয়ে গেছিল, ঠিক আছে, ওরা ওই রোনাল্ডো, তারপরে চার্লি চ্যাপলিন, এরা সব রোমানি না, এক বংশোদ্ভূত। তারপর হচ্ছে সমকামী, কৃষ্ণাঙ্গ। তা সবচেয়ে ভালো এর রাস্তা হচ্ছে যে সবাইকে বুঝিয়ে দাও যে এরাই হচ্ছে যত রকম নষ্টের গোড়া। যেমন মহিলারা এই সমাজের নৈতিক মূল্যকে হ্রাস করছে, এদিকে পুরুষেরাও গুটকা গাঁজা সবই খেয়ে যাচ্ছে, কোনো কিছু সমস্যা হচ্ছে না, তারা নৈতিক মূল্যকে নিম্নতর করছে না। যদিও আমি বলবো যে গুটকা খাওয়াটা অনেকটা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়,
ঠিক আছে? তুমি ব্যক্তি নিজের ক্ষতি করছো, এবং মহিলারা যেটা সাধারণত অনেক দেশে করে থাকেন যে আমি যা খুশি তাই পরবো ইত্যাদি, এটা পরিবেশ দূষণ না, দৃশ্য দূষণ ঘটায়। তুমি ব্যক্তিগতভাবে কি করছো সেটা তোমার দেখার দরকার নেই। এবং এই গুটকা খেয়ে আমাদের এখানে যত স্পিটিং কোবরা আছে দেখবা, ভারতের এই বিহার টিহারে প্রচুর রয়েছে। আচ্ছা, স্পিটিং ইন্টারেস্টিং। কোবরা আমাদের ওখানে হয়তো থাকবে কিনা জানি না। স্পিটিং কোবরা দেয়াল মিয়াল এরাই রং করে দেয়, রং আলাদা করে রং করতে হয় না। এরাই বলছে বাবা রং করবা, আমরা কয়েকদিন সময় দাও, আমরা করে দিচ্ছি রং। আমরা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। এত ইন্টারেস্টিং। উন্নত না, মানের আমাদের লোক এখানে নাই। গুটকা আমাদের খোররা এখানে এরকম। নাই। তাহলে দেখেন সব দেশে কোনো না কোনো হনুমানও থাকবেই যে কিছু একটা করে যাচ্ছে। পশ্চিমবঙ্গে হয়তো গুটকা খাওয়া সেরকম নেই, তা বিহার একটা রাজ্য রয়েছে, সেখানে স্পিটিং কোবরা অনেক রয়েছে, বাকি দেশে অল্প স্বল্প রয়েছে। তাছাড়া হ্যাঁ, ওই অ্যামাউন্টটা নাই। হুম তারপরে আরো যে কৃষ্ণাঙ্গরায় যে অপরাধ করে, বা রোমারা, আমি জানি না রোমানিদের কি সমস্যা ওখানে। আর হচ্ছে সমকামী, এরা আমাদের ছেলে মেয়েদেরও যদি সমকামী বানিয়ে দেয়, আমাদের বংশ কি করে এগোবে ইত্যাদি থাকে। বা সমকামীদের ক্ষেত্রে না একটা জিনিস আমি বলতে চাই, আসলে ছেলেরা মেয়েদের যেইভাবে দৃষ্টিকটুভাবে দেখে রাস্তায় যখন তারা হাঁটে, যে ওই অঙ্গের দিকে তাকালাম, ওই এই অঙ্গের দিকে তাকালাম, কুৎসিত মন্তব্য করলাম, ঠিক আছে, এই একই জিনিস কিন্তু যে সমস্ত অভদ্র গেয়ে গুলো রয়েছে, সবাই না, অভদ্র গেয়ে গুলো রয়েছে, তারা এই একই জিনিস কিন্তু ছেলেদের প্রতি করে, যে ও বাবা কি সুন্দর লাগছে। এই জিনিসটা যে এত হুম হুম। বিরক্তিকর, সেদিন ছেলেরা বুঝতে পারে যে এই জিনিসটা কত হ্যাঁ। বিরক্তিকর, যেহেতু ছেলেরা এই জিনিসটা মেয়েদের প্রতি করে। এবং যখন কোনো গে কোনো পুরুষের প্রতি করে যে ওরে বাবা এটাতে হেভি সুন্দর লাগছে, আরো একটু ভালো করে হাঁট, তখন যে কি বিরক্তিকর এটা, তখন ছেলেরা বুঝতে পারে। এবং তখনই হয়তো এদের বিরুদ্ধে ক্ষোভটা উদযাগরিত হয়। কিন্তু নিজেরাও যে মেয়েদের সাথে সেটাই করো অনেকে, সবাই না, সবাই, আমি জীবনে করিনি, বাচ্চা কালের থেকে কোনোদিন করিনি, তো তারা বুঝতে পারে যে এটা কেমন লাগছে, এবং তাদের প্রতি কুৎসা ছড়াতে সুবিধা হয়। কারণ যাই হোক, কলকাঠি নাড়ার জায়গা তো ছেলেদের কাছেই আছে। তুমি বলো এবার তোমার এই জায়গাটা নিয়ে কি বক্তব্য, বা এই অধ্যায়টা একটু এগো। হ্যাঁ, এটা মানে তুমি যেটা বলছো অলমোস্ট বলেই বলেই দিছো। মেইন মেইন জায়গাটাকে, মানে মানে মূল যে বিষয়পত্রগুলো। হ্যাঁ, তো এই জায়গায় হলো যে সব সেক্স, মানে সব জায়গারই, মানে প্রতিটা বর্গেরই, হ্যাঁ, ছেলে বলো মেয়ে বলো, হ্যাঁ, যেটাই যেটাই বলো না কেন, ওই জায়গায় কিছু না কিছু তোমার আহ ঝামেলার পাকানোর মতো কয়েকটা লোক থাকবে। হ্যাঁ, কয়েকটা লোক থাকবেই। এখন কথা হলো যে ওই ঝামেলা পাকানোর লোকগুলোকে দিয়ে তখন ওই যে দুই পার্টির ভিতরে তোমার ন্যারেটিভ নির্মাণ হবে, ওটা নিয়ে লড়াই চলবে, এটা করছে ও এটা করছে। তুমি একটু আগে বললো না সমকামীদের কথা, কারণ সবাই তো এরকম না। কিন্তু হারারি ধরো বাবু যারা নিজে তো দেখতে সমকামী, কত ভদ্র মানুষ বলুন তো, এবার বলো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সবাই তো এরকম না। তো এখন কথা হলো যে এখন ওই একজনকে কেন্দ্র করে বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে পুরা দলটাকে কালারিং করে একজন আরেকজনের উপরে ক্ষমতা বিস্তার করা, ন্যারেটিভ নির্মাণ করে ক্ষমতা বিস্তার করা, মানে চিন্তা করবে, মারামারি করবে, রেষারেষি করবে। হ্যাঁ, তেমনি ভাবে সব পুরুষও তো খারাপ বা ওরকম না। বাট উদাহরণ দিয়ে আমরা, এখন ধরো উদাহরণ দিল যে হ্যাঁ 80% পুরুষ, মানে সামথিং, ধরলাম একটা কাল্পনিক যে এরকম, তাহলে ভাই 20% পুরুষরা কি করবে? আসলে কি নাই কোনো জায়গায় এরকম? এটা তো বলা যায় না। নারীদের ক্ষেত্রেও সেম। তো মানে বিষয়গুলো হলো কি যে এখানে এসেই না, এই যে পিন পয়েন্ট করাটা, সমস্যাটা আসলে কোন জায়গা থেকে আসতেছে, এটা করে ন্যায় অন্যায়ের হিসাব মাপ যোগ করাটা না, এটা পুরোটাই একটা ল্যাবোরিয়াস প্রসেস। হ্যাঁ, মানে অনেক ঝক্কি ঝামেলার একটা বিষয়, যে প্রতিটা ঘটনার ডিটেল মিটেল ধরে। আর ধরো জেনারেল পার্সপেক্টিভ থেকে যখন আমরা কোনো ল বানাই বা কোনো কিছু বানাই, ওইটাও তো সবসময় আসলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে কাহিনীগুলো হয়, অনেক বৈচিত্র্যময় নেচার চলে আসে না এখানে। হ্যাঁ, কালেকটিভলি আমরা একটা নিয়ম বানাইলাম, কিন্তু ওইটা যখন ব্যক্তির উপর প্রযোজ্য হয়, দেখবা যে ব্যক্তির ক্ষেত্রগত জায়গায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তখন কিন্তু এই জন্যই তোমার ওইভাবে বিচার কিন্তু করা যায় না তখন। ওই একটা ফ্রেমে ফেলে দিয়ে কিন্তু বিচার করা যায় এটা। তো এখানে এই ব্যাপারগুলো ঘটতে থাকে, চলতে থাকে এরকম করেই জিনিসগুলা। হুম তো এটা এটা খুবই আসলে জটিল একটা তোমার প্রসেস। মানে এখন অত ধৈর্য তো আসলে আমাদের নাই।
আমরা তো আমাদের বেশিরভাগ ব্যাপারগুলোই তো আমরা খুব রিয়াক্টিভ। কিছু বললেই আমাদের এখনই সবকিছু করে ফেলতে হবে। হ্যাঁ, ধরো একটা কাহিনী ঘটছে, আমি ওই কাহিনীটা ধরে নিয়ে তারপরে ধুম করে একটা জাজমেন্ট ক্রিয়েট করে দিলাম যে এটা খারাপ, পুরুষ মানুষ খারাপ, এই নারী মানুষ খারাপ, নারী মানুষ মানে এরকমই নয়। এটা কিভাবে হইলো ভাই? তুমি একটা ঘটনা দেখছো, কারণ ওই ঘটনার বেসিসে তো তুমি সবাইকে অভিযুক্ত করতে পারো না। হ্যাঁ, তো বিশেষ করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলোই চলে। দেখবা যে ন্যারেটিভ ওয়ার, এই একজন আরেকজনের ভিতর ন্যারেটিভ নির্মাণ করেই যাচ্ছে, বাপরে বাপ কি একটা অবস্থা, কোনো অন্ত নাই। এখন তো ধরো সবাই আর কি তার তার মতো করে তার মানে ব্যাপারগুলা নির্মাণ করার চেষ্টা করতেছে, জগৎ বা ওয়ার্ল্ড ক্রিয়েট করার মানে ক্রিয়েট করতেছে, দেখতেছে, ওইভাবে ভাবতেছে। হ্যাঁ, এইগুলোই বলবো। আচ্ছা, এইখানে বলছে কি যে কয়েকটা তথ্য এখানে রয়েছে যে এই যে দাস ব্যবস্থার কিছু বিরোধাভাসী বিষয়। বলছে কি আমেরিকান যে দাসেরা, যে কৃষ্ণাঙ্গ দাসেরা আফ্রিকার থেকে আনলো কেন? বলছে কি প্রথমত ভৌগোলিক ব্যাপার, একটা আফ্রিকা কাছে বেশি আমেরিকার থেকে। মানে কেন তুমি ভিয়েতনামের থেকে বা অন্য কোনো দেশের থেকে দাস আনবা, যে আফ্রিকা তো বেশি কাছাকাছি, খালি আটলান্টিক পার করলেই তো দাস এখান থেকে এদিক চলে গেল। দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে অনেক তার আগের থেকেই আফ্রিকা থেকে দাস যেত, ইউরোপে বলছে দাসের সেমন একটা সংখ্যা ছিল না। তো দাসের একটা মার্কেট তো ছিলই, যখন থেকে কিনতে হবে বা ওখান থেকে যে করে নিতে হবে। তৃতীয়ত ব্রাজিল টাজিল বা ওই কিউবা টিউবা বা ওই ওয়েস্ট ইন্ডিজ, যেখানে এরা সব গাছগুলো বুনবে আর কি, সে কফি হোক, আখ হোক, ঠিক আছে, সেখানে ম্যালেরিয়া আছে, ইত্যাদি রোগ আছে, এবং সেই রোগ কোথায় সৃষ্টি হচ্ছে? আফ্রিকাতেই। তাই জন্য সেইখানকার লোকেরা এই সমস্ত রোগে মরবে না। তো সেক্ষেত্রে কিন্তু এরা হুম, জিনগত ভাবে ওই বিষয়টাই বেশি উন্নত, যে এই রোগগুলো আমরা মরবো না। ইউরোপীয়রাও যেমন স্মল পক্স টল পক্স পেরিয়ে এসেছিল, সেখান থেকে তারা উন্নত, যে আমরা স্মল পক্সে ভাই মরবো না, যেটা নেটিভ আমেরিকানরা মরে গিয়েছিল। তো সেক্ষেত্রে বলছে হারারি, বলছে কি অদ্ভুত ভাবে, যেহেতু কৃষ্ণাঙ্গরা, আফ্রিকান কৃষ্ণাঙ্গরা ম্যালেরিয়ায় মরবে না আর যা যা রোগ হয়েছে এখানে, তাই এদের এনে দাস বানাতে হবে এবং তাদের বলতে হবে তুমি খারাপ। মানে তুমি এদিকটা ভালো ছিল, তুমি ম্যালেরিয়া মরবা না, সেটাই উল্টে বলে দিলে তুমি এখন ছোট, কারণ তুমি ম্যালেরিয়ায় মরো না, আমরা মরি এখন থেকে ভালো। কি অদ্ভুত ন্যারেটিভ! কিন্তু এটা তো হাস্যকর হয়ে গেল যে না, মানে আমি সুস্থ সবল, আমি থাকবো না, আমাকে ম্যালেরিয়া মরে প্রমাণ করিয়া দেখাইতে হবে যে আমি ভালো। মরে গেলে আর ভালো, ভালো খারাপ দিয়ে কি হবে? খুবই খুবই অদ্ভুত। ও আর ও আগের একটা যে বিষয়টা ছিল সেটা হলো যে মানে প্রকৃতিতে বৈচিত্র্য আছে। হ্যাঁ, তোমার যেমন ধরো আমি যদি সাদা কালো তারপরে পুরুষ নারী এই দুইটা দিয়ে যদি দেখি, না আমরা মনে করি যে এই যে হারারি মনে হয় তার এই বইতে মনে হয় একটা বলবে যে পুরুষ নারী থেকে বেটার কেন, এই দিক থেকে বেটার কেন, পার্টিকুলার পুরুষরা অ্যাগ্রেসিভ। সিচুয়েশনে হয়তো বেটার, একেবারে বেটার। এক্স্যাক্টলি এটাই তো। কিন্তু আমরা কি মনে করি যে হ্যাঁ নারীদের একটু তারা ওই কি বলে প্যাসিভ হয়, প্যাসিভ ট্যাসিভ হয়, বাচ্চা কাচ্চা এই জন্য এইভাবে পালে, তো তারা তো আর ওইসব ইতি করতে পারবে না, তাদের তো পেশি শক্তি নাই, ওরকম নাই। তারা মানে তাহলে কম শক্তিশালী, পুরুষরা তো এরকম সবকিছু করে, অ্যাগ্রেসিভ, প্রতিযোগিতা করে, কম্পিট করে, সবকিছু অর্জন করে। হ্যাঁ, তো তাহলে পুরুষদেরও একটা মানে পেশিও আছে। হ্যাঁ, তার মানে পুরুষরা স্ট্রং। এইসব ধারণাগুলো না আসলে টোটালি অমূলক। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই, পুরুষ হোক নারী হোক, প্রত্যেকেরই তার আপন আপন ফিচার আছে, এবং ওই ফিচার অনুসারে তাদের শক্তিমত্তার জায়গা আছে, এবং এক একজন এক একটা জায়গায় কিন্তু শক্তিশালী। তো এটা হলফ করে ডাইরেক্ট ওই জেনারেলাইজ করে বলা যাবে না যে পুরুষরা বেশি শক্তিশালী, নারীরা একটু দুর্বল। না, কিছু তাহলে তো সিচুয়েশনে দেখা যাবে নারীরা তাহলে প্রচন্ড স্ট্রং। তাহলে রাষ্ট্রপতি গরিলাকে বানিয়ে দিচ্ছ, পুরুষের তো অনেক শক্তিশালী। হ্যাঁ, স্বাভাবিক। গরিলাকে বানিয়ে দিই, মানুষকে দিয়ে আর কি দরকার? হাতিকে দিয়ে দিই, মানুষকে হাতি দিয়ে তো আর কি সবচেয়ে দরকার? শক্তিশালী। হাতি রাষ্ট্রপতি সবচেয়ে হবে এখন। শক্তিশালী। হ্যাঁ, সো বিষয়টা না কিছুটা মানে এটা উদ্ভট টাইপের হয়ে যায়। যেমন হলো সাদা, সাদা মানে হলো এরকম আর কালো মানে এরকমই। ভাই এই ডিফারেন্সিয়েশনটা দিয়ে যে মানে এরকম ট্যাগিং করাটা, এটা আসলে আমার কাছে মনে হয় যে
ধরো এই যে ট্যাগিংটা করলো যে কালো মানুষরা এরকম বা এরকম করে যে আমি ক্ষমতা খাটাতে যাচ্ছি, আসলে এটা আমার ইনসিকিউরিটি। কারণ আমি যদি শক্তিশালী হইতাম তাহলে তো আমাকে কাউকে দাবাইতে হইতো না, তাই না? আমার উপস্থিতি যথেষ্ট, হুম 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 তাই না? বা আমার উপস্থিতি যথেষ্ট। হুম হুম হুম। আমি যদি অ্যাকচুয়ালি শক্তিশালী হই, পাওয়ারফুল হই, তাহলে কি আমার এত কিছু দাবানোর দরকার আছে কাউকে? কোনো দরকার নাই তো। আমি দাবাচ্ছি কারণ আমার ভয় আছে যে তারা যদি একবার জাগরিত হয় তাহলে আমি তাদের সাথে পেরে উঠবো, হুম হুম হুম। এরকম কিছু আমার ইনসিকিউরিটি। হ্যাঁ, তো এইটাই একটা প্রমাণ করে ব্যাপারটা। এই জন্য আমি চাচ্ছি কি যে তাদেরকে আমার নিচে রেখে তাদেরকে ডমিনেট করতে, যাতে সে ওরকম ভাবে মাথা তুলে যাতে না দাঁড়াইতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার ভিতরে যদি ওরকম শক্তিমত্তাই থাকতো তাহলে তো আমার কাউকে দাবাইতে হইতো। আমার উপস্থিতি তখন যথেষ্ট, যে আমার কনফিডেন্সই তখন বলে দিত যে ব্যাস, তা আসো ফেয়ার গেম খেলি তখন। আমার তো আর এইভাবে দাবায় রাখার তো কোনো দরকার। আর এই যে আমরা কালো সাদা ভিতর যে প্রত্যেকের ইউনিক ফিচার থাকে, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী, নানা ধরনের পরিবেশ অনুযায়ী, জেনেটিক ভাবে এক একজনের এক একটা শক্তিমত্তার জায়গা থাকে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কি করি, আমরা না সবকিছু দুই ভাগে বিভাজিত হয়ে যাই। হয় এটা নাইলে এটা। কিন্তু বিষয়টার মাঝখানের যে যে কতগুলো কম্পোনেন্ট আছে না, ওইটা আমরা দেখি। যেমন এই যে একটু আগে বাস্কেটবলের কথা বললাম না, যে বাস্কেটবল একটু লম্বা প্লেয়ার, সে বাস্কেটবল এনবিএ তে একটু খা সুযোগ খা আরে পেতে খালি পারে। লম্বা না, খালি লম্বা না, খাম্বা। অনেক অনেক খাম্বা, অনেক লম্বা। তাহলে তার এই দিক দিয়ে একটা সুযোগ সুবিধা আছে, বা কিছু সুযোগ সুবিধা সে পাবে অন্যান্যদের থেকে বেটার। কিন্তু এখন কথা হলো, তার মানে কি অন্যান্যরা কি তাহলে মানে আসলেই তাদের কি কোনো ই নাই, সেই এনবিএ প্লেয়ারই কি তাহলে মানে একদম সবকিছু? মানুষ। বিষয়টা তো হ্যাঁ। এমনও না, বিষয়টা তো এমনও না। অন্যজনের হয়তো বা অন্য দিক দিয়ে ট্যালেন্ট আছে বা অন্য দিক দিয়ে কিছু প্রতিভা আছে, যার কারণে সে ওই জায়গাতে স্ট্রং, সে এনবিএ তে স্ট্রং। তাইলে এখানে কি কম্প্যারিজনটা যে করলাম, তাহলে কম্প্যারিজন করে যে আমি যে এই যে দাবাবো এটা সেটা করবো, এটাই তো রং। মানে এইটাই তো আসলে মানে কোনো সেন্স মেক করা না। এই যে ডাইকোটমি, পুরুষ নারী হাবি জাবি, হ্যাঁ পুরুষরা এটা পুরুষরা হ্যান, তারপর নারীরা এটা নারীরা এটা, তো এইগুলো তো আসলে একটা কম্প্যারিজন করে সাথে বিভেদ তৈরি করে, আর কিছুই করা না। তারপরে ধরো শোষণ চালায়া কিছু ধারণা টারণা তৈরি করে কনস্ট্যান্টলি দাবায় রাখার একটা প্রকল্প অলওয়েজ। হুম যে হুম হুম হারারি হুম। দেখবো যে এই চ্যাপ্টারের মনে হয় শেষের দিকে বলছে যে ওই, এবং খণ্ডনও করছে যে পুরুষরা পুরুষদের মানে পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ এই কিছু কয়েকটা কারণে। এই যে পেশি শক্তি, তারপরে তোমার অ্যাগ্রেসিভ, পুরুষরা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, এটা সেটা করে, এই জন্য তারা নিজেদেরকে শক্তিশালী এটা সেটা মনে করে। কিন্তু আসলে তো তা না। কারণ যদি দেখা যায় নারীদের ক্ষেত্রে যদি আমরা দেখি, নারীরা সোশ্যালি অনেক স্ট্রং, যে যে সব সময় ওই পেশি শক্তি দিয়ে কিন্তু স্ট্রংনেস হয় না। এই জায়গাটা না তুমি আমি আমার মতো কয়েকজন লোক বুঝতে পারে না। কারণ হচ্ছে আমরা যতটা তারল্যের সাথে এখন কথা বলছি, ছেলে হুম। মানুষ কিন্তু এতটা সহজে কথা বলে না বা এত বাক্যের ব্যবহারও করে না, আর আলোচনার প্রসার মানে পরিধিও তাদের খুব সীমিত থাকে। যেমন হচ্ছে ওই একটা মেয়ে দেখেছি, তার সাথে এই করো, ভাই তুই কোন মেয়ে দেখেছিস, তোকে কেউ মেসেজ করেছে নাকি, আজকে কি খাবি বল, আজকে কোথায় গিয়ে ওই ওইসব খেয়ে পড়ে থাকবো, কোথায় ঘুরতে যাবি বল, এর থেকে বাইরে তারা কোনো আলোচনা করে বলে তো আমি অন্তত জানি না। বাক্যও ঠিক একটা ব্যবহার করে না, আর এক শব্দ দুই শব্দ দেখবে, মানে শব্দে বা সামাজিকতায় খুব একটা এগিয়ে তারা নেই, হ্যাঁ, খুব কম। তো এইটা খুবই কম। এবং তো এই যে এই জায়গাতে দেখবো যে নারীদের নারীদের অনেক আহ শক্তিমত্তার জায়গা আছে। মানে শর্ট টার্মে তুমি হয়তো বা আহ ঘুষাঘুষি করে, মারামারি করে, অ্যাগ্রেসিভ দেখিয়ে তুমি হয়তো বা একটা কিছু জিতে গেলা বা কাউকে পরাস্ত করলা। কিন্তু লং টার্ম, বিশেষ করে যেখানে তোমার অনেক মানুষের ইনভলভমেন্ট আছে, হ্যাঁ অনেক মানুষ একসাথে তোমার অপারেট করতে হয়, ওখানে তোমার সোশ্যাল এক্সেলেন্সি লাগবে, তারপরে তোমার ডিপ্লোমেসি জানতে হবে, কোঅপারেশন লাগবে, তারপর কমিউনিকেশন স্কিল তোমার ওই জায়গাতে ডেভেলপ করতে হবে, সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে। এইসব জায়গায় যায় দেখবা কি যে পুরুষদের তুলনায় নারীরা বেটার। যদিও কিন্তু ওই যে সেনাবাহিনী থেকে পুরুষরা যথেষ্ট ভ্রাতৃত্ববোধ বজায় রাখে।
হ্যাঁ আছে, কিছু আছে। হ্যাঁ, কিন্তু ওই যে ইন জেনারেল দেখবা যে এই দিক থেকে তাদের একটা দেখা যায়, যেমন নার্সিং এর ক্ষেত্রে তুমি যদি দেখো হুম। কিছু কিছু জায়গায়, যেখানে আবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখবা যে ছেলেদের একটু আধিক্য তুমি পাওয়া বেশি। না না, এ তো স্বতঃসিদ্ধ। Statistic, এই নিয়ে হ্যাঁ কেউ যদি অবৈজ্ঞানিক কথা বলে, মেয়েরা আসলে স্টেম মানে ওই যে পিওর সায়েন্স যেগুলো আগ্রহী নয়, তাদের এমন কিছু দিতে হবে যাতে মানুষের সাথে ইন্টারাকশন বা যে কোনো ভাবে জীবের সাথে, পশু হ্যাঁ পাখির সাথে ইন্টারাকশন, এই সমস্ত তাদের চাই হ্যাঁ চাই। গাড়ি খারাপ কি হ্যাঁ, ভালো, যেমন এক্ষেত্রে আমিও কত একটা মেয়েদের পক্ষে যে ও গাড়ি কি মডেল না মডেল আমার তো অত জেনে লাভ নেই, মাইলেজ কত, কতদিন টিকবে, কত শক্ত, সেফটি ফিচার্স কি, তাই বলো। ও গাড়ি কি ব্র্যান্ডের না কি রঙের, ওদি আমি করুমটা কি, প্রথম কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, ওই যে এই দেখো এখানেও কিন্তু একটা কমন কিন্তু একটা ফ্যাক্টর থাকে, যে যেগুলোর সাথে মানুষের কানেকশন আছে, মানে সোশ্যাল যে হুম হুম। ব্যাপারগুলো আছে, তারা দেখবা কমিউনিকেশন, সব, ওই জায়গায় ওই যে তোমাদের ওখানেও বেশিরভাগ মেয়ে যারা পড়াশোনা করে তারা শিক্ষিকা হতে চায় না, দেখলাম বলে দিলে। হ্যাঁ, শিক্ষিকা, তারপরে আরো আছে অনেক অনেক কিছুই আছে কি, ডক্টর, তারপরে তোমার ধরো, কিন্তু দেখো এই ডক্টরও তো মানুষ, জায়গাগুলোতে ডক্টরও মানে তো মানুষ না, ইঞ্জিনিয়ারিং না ডক্টর। এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাই আমি বলতেছি তোমাকে, যে ওই এইটাই এক্স্যাক্টলি, যে যেখানে মানুষের সাথে একটা ইন্টারাকশন আছে। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু খাটো করে দেখার কিছু না, কারণ আলটিমেটলি মানুষের সাথে ইন্টারাকশন করেই তো তুমি অনেক কিছু করতে পারতেছো না। তোমার একটা কারণ দিন শেষে তো আমাদের তো একটা সম্পর্ক, মানে এই যে হিউম্যান টু হিউম্যান যে একটা সম্পর্ক, এগুলো এই দিয়েই তো সবকিছু অনেক কিছু মেনটেন করতে হয়, তাই না? হ্যাঁ। সো এই জায়গাগুলোতে দেখবা যে নারীদের একটা শক্তিমত্তার জায়গা আছে, আর পুরুষদের শক্তিমত্তার জায়গা আছে তার স্ব ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটা আমরা কেন জানি এই জায়গাগুলা আইডেন্টিফাই করে বুঝতেই চাই না, আমরা কি করি যে পুরুষ এমন, নারী এমন, পুরুষও এটা, নারীরা এটা। তো এরকম করে কি করে, ওই যে মেল ইগো বাড়ায়, তারপরে ওখান থেকে ফিমেল এনকাউন্টার আসে নারীবাদীদের তরফ থেকে, ধরো। হ্যাঁ, তো এইসব করে তো আসলে কিছু হবে না, এটা সমঝোতায় আসতে হবে, দুইজনের দুজনের শক্তিমত্তা জেনে নিয়ে ওইখানে পার্টিসিপেশন করে একে অপরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সোজা কথা। কিন্তু আমাদের ভিতরে অ্যাপ্রিসিয়েশন কালচার তো নাই, আমরা কি করি, আমরা হলো মানে পারলে আর কি, মানে একে অপরকে কাদা ছড়াছড়ি করে যেটা করতে চাই আর কি, করে করে নিজেদেরকে চেষ্টা করি। হ্যাঁ, ওই ব্যাপারগুলোই চলতে থাকে, কিন্তু এরকম করে আসলে প্রবলেম সলিউশন হয়, ওই একে অপরকে খালি ডমিনেন্ট করেই করার প্রবণতাই বাড়তে থাকে, আর কিছু না। এখানে একটা মেয়েদের আগের অবস্থার কথার উদাহরণ দিয়েছে, যেটা আমি দাগিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে বাইবেলে এটা বলা জারি করা রয়েছে, একটা ম্যান, একটা পুরুষ যদি কোনো একটা কুমারী, মানে যার সাথে এখনো কোনো শারীরিক সম্পর্ক করেনি, তার সাথে শারীরিক অবস্থায় পায় তাকে কি সবাই, হ্যাঁ, তাহলে তার তার সেই পুরুষকে, সেই যুবতী কুমারী মহিলাটির বাবাকে 50 শেকেল দিতে হবে, মানে রুপোর, 50টা মুদ্রা হয়তো, শেকেল হয়তো, তাই দিতে হবে, এবং তারপরে তাকে বিয়ে করতে হবে। এবং এখানে বলছে যে তখন কোনো মহিলার পুরো জোর জুলুম করে শারীরিকতা করা কোনো রকম অপরাধ ছিল না। এটা কতকটা এমন ছিল যে কেউ রাস্তায় একটা সোনার মুদ্রা পেয়েছে, নিয়ে নিয়েছে, এবং এই কেন নিলি তুই বল, বা এরকম একটা কৈফিয়ত দেওয়ার মতো যে ওটা আমার ছিল, এরকম একটা ব্যাপার ছিল। এমন না যে তুমি কারোর অধিকার হনন করেছো ইত্যাদি, বা যে তুমি ওই সোনার মুদ্রাটা আমার ছিল, পড়ে গেছিলি, তুই নিবি কেন, পড়ে গেলে ফেরত দিবি না, এটা কোনো কথা হলো? মানে ঝামেলাটা হুম কতকটা হুম। এরকম ছিল, এমন না যে ওর মানে মতের বিরুদ্ধে গিয়ে তুমি এটা করলে কেন। বাস এইটুকুই। আর একটা জায়গা এখানে রয়েছে যে অনেক সময় ভাবে যে আহ কি বলেছে, দাঁড়াও দাঁড়াও, এখানে বলছে যে গ্রিকদের জন্য, বলছে এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কিসের, আহ একটা পুরুষের একটা মহিলার প্রতি আকর্ষিত হতে হবে, ঠিক আছে, হুম কারণ এটা তার বিপরীত লিঙ্গ। এটা তারা বলছিল যে এটা এমন না যে গ্রিকরা আমরা মানি, এটা কতকটা আমাদের, এটা তো জীববিজ্ঞানী, এটা গ্রিকরা মানি বলে না, এটাই তো মানুষের জীববিজ্ঞান। যেমন আমরা বলি মানুষ খিদে পেলে ভাত খায়, ওরা বলছে মেয়ে হ্যাঁ ছেলেকে দেখে আকৃষ্ট হবে, তো স্বাভাবিক ব্যাপারে, তো জীববৈজ্ঞানিক ব্যাপারে তো হ্যাঁ তো ইয়ে নেই। তো সেটা এরকম ছিল যে পরবর্তীকালে এটা আসলো যে হ্যাঁ, ছেলে ছেলেকেও পছন্দ করতে পারে তারা ভদ্রভাবে যদি থাকে, অবশ্যই সেটা আমরাও সমর্থন করি,
যদি তারা ভদ্র হবে, কোনো বলে না তোমরা যা করবা করবা, পাবলিক প্লেসে করবা না, কারণ এটা আমাদের দেশের তো একটা মোরালিটি বলে জিনিস আছে যে আমরা চাই না যে শুধু ছেলে ছেলে আর মেয়ে মেয়ে প্রেম করে বেড়াক, আমরা অপোজিটটা চাই যে ছেলে আর মেয়ে শুধু প্রেম করুক, যাতে অন্তত সন্তান সন্ততি হোক। তো বলছি সেটা যদি তোমরা করো ব্যক্তিগতভাবে করো, কিন্তু পাবলিক প্লেসে এই ধরনের জিনিস করবা না, কারণ আমরা চাই না রাষ্ট্রের, এটা চাই না বলেই তো বলে, নাহলে আর কেন বলবে? পাবলিক প্লেসে ছেলে মেয়ে যদি কিস করতে পারে, ছেলে ছেলে কিস করতে পারে না, ওই একটা কারণে বলছে আমরা চাই না এই জিনিসটা ছড়াক, তোমরা হয়েছো ঠিক আছে যাও। এবং এতে আমি রাষ্ট্রের খুব একটা দোষ দেখিও না, কারণ রাষ্ট্র তো চাইবে সবল একটা ভবিষ্যৎ প্রজন্ম বানাতে। এবং হ্যাঁ, একটা জিনিস ভবিষ্যৎ প্রজন্ম বানায় সার্ভাইভ করা তো করান লাগবে না। হ্যাঁ, তো সবাই যদি শুধু ছেলে ছেলে আর মেয়ে মেয়েকে তো প্রমোট করতে পারবো না, আর যাই হোক যদি ছেলে মেয়েকে যেভাবে প্রমোট করি ওটাকে প্রমোট করতে পারবো না। তোমরা যদি করতে চাও করো, সমস্যা নেই, ব্যক্তিগত স্তরে করো। সে ব্যক্তিগত স্তরে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে রাষ্ট্র বলবে যে না বাধা সৃষ্টি করো না, কিন্তু তোমরা পাবলিক প্লেস এটা করো না, এটা আমাদের রাষ্ট্রের নৈতিক মূল্যবোধ। অনেক কিছু থাকে যে পাবলিক মোরালিটি বলে আমাদের তো সংবিধানে আছে, তোমাদের হয়তো থাকবে যে পাবলিক মোরালিটিকে তুমি মানে লাভ দিয়ে পেরিয়ে কিছু করতে পারো না, ঠিক আছে, আজ তুমি যা খুশি তাই বলতে পারো না ফ্রিডম অফ স্পিচ ইয়েতে। তারপরে এখানে বলছে যে কিছু কিছু অঙ্গ সেই জন্য তৈরি হয়নি যেটার আসল মানে যেটা তুমি ভাবছো, মানে বলছে পোকামাকড়ের ডানা, এখানে বলছে খুব সুন্দর উদাহরণ লাগে আমার, জীব বৈজ্ঞানিক উদাহরণ যখন দেয় কেউ, এই পোকামাকড়ের যে ডানা দেখবে কেরাটিন দিয়ে না কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এই বিটল টিটলের, হ্যাঁ, বলছে আসলে এটা উড়ার জন্য তৈরি হয়েছিল না, আসলে কয়েকটা মিউটেশনের জন্য কয়েকটা পোকার ওরকম একটু বর্ধিত অংশ হয়েছিল যাতে বেশি সূর্যালোক অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে, তাতে তার একটু সুবিধা, একটু ওজনও বাড়লো। আর এক লাখ গাছের থেকে আরেক জায়গায় লাফানোর সময় একটু কি বলে যেন একটু একটু হালকা ভাব আসে না, যখন তোমার একটু বর্ধিত করে দাও কোনো জিনিস, ছাতা নিয়ে পড়লে যদি ছাতা শক্ত দেখো আস্তে আস্তে পড়বা, হ্যাঁ, তার ওইটা একটা লাভ দেওয়ার সুবিধা, সেটাই আস্তে আস্তে ডানা হয়ে গেল। বা আমাদের মুখ ঠোঁট খাওয়ার জন্যই তো তৈরি হয়েছিল, সে এখন সেই দিয়ে সবাই চুম্বন প্রক্রিয়াও সম্পন্ন করে, তো সেটা তো কোনো বিষয় না, অন্য কাজে লাগতেই পারে। এবং সেই বলে এই জায়গাটা শেষ হয়েছে। বাহ বাহ, তারপরের পরের অধ্যায় হচ্ছে সেক্স অ্যান্ড জেন্ডার, লিঙ্গ এবং জেন্ডার, কোন দুটোই তো বাংলায় লিঙ্গ হয়, এবার জানি না কি, ঠিক আছে, এটা নিয়ে বলো তুমি একটু। হ্যাঁ, এটা নিয়ে তো তুমি অলরেডি কমপ্লিটই করে ফেললাম। এটা মানে আর এটা নিয়ে মনে হয় না আর ওরকম কিছু আলোচনা করার আছে আমার আচ্ছা, কাছে মনে মাসেল হয়। পাওয়ার তোমার, তুমি এটাও হ্যাঁ, শেষ করে দিয়েছো, এখানটা সমস্যা নেই। হ্যাঁ, মাসেল পাওয়ার তো বলেই ফেলি যে আচ্ছা, কিভাবে। প্রচুর আচ্ছা এইখানে এক জায়গায় একটু দাগিয়ে রেখেছি, পড়ে নি। আহ মহিলারা সবসময় আমরা ভেবে থাকি যে একটা প্রচলিত প্রবাদ থাকে যে মহিলারা খুব ভালো ম্যানিপুলেটর, মানে ওই নিয়ন্ত্রণ করে, মানে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারে, ঠিক আছে, ভুলিয়ে ভালিয়ে কাজ করে না, ম্যানিপুলেটর এটাই সবচেয়ে ভালো প্রতিশব্দ হয়তো আহ পুরুষের তুলনায়। আহ এবং তাদের বলা হয় যে তাদের এই গুণটা খুব বেশি যে তারা অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে, যে আমরা যতটা অনেক সময় বুঝতে পারি না যে ও কি চাইছে বা কি কি হচ্ছে না, ওরা অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। যদি এই ধরনের স্টিরিওটাইপ মানে এই ধরনের বাধা ধরা চিন্তা ভাবনা থেকে যদি বলতে কোনো সত্যতাও থেকে থাকে, ঠিক আছে, তাহলে তো মহিলাদেরই একদম এই নারী নক্ষত্র বোঝা যে রাজনীতিবিদ, সেটা তো তাদেরই হওয়া উচিত, তাই হুম। না? তাহলে তাদেরই তো সাম্রাজ্য মানে মানে সাম্রাজ্য, এখানে এম্পায়ার বিল্ডার, যে সাম্রাজ্য গঠনকারী হওয়া উচিত, ঠিক আছে। এবং যত আলতু ফালতু এই মারামারির কাজ আছে যে এই মারামারি হবে, ঠিক আছে, এটা তো সব টেস্টোস্টেরোনালা আহ সরল পুরুষরাই করে সাদা দেবে। পুরুষরাই করে দেবে, এরা তাহলে এই কাজটা করতে হবে, কিন্তু আসলে যা দেখি সেটা তো ঠিকই উল্টো। কেন? কেন? যদি আমরা ওটা হ্যাঁ, ওইভাবেই দেখাই যে ওরা সবাই সবার কথা বুঝতে পারে, ম্যানিপুলেটর হয় যে ভুলিয়ে ভালিয়ে কাজ করে না, তো ওরাই তো সাম্রাজ্ঞী হবে, তা তো হয় না। হ্যাঁ, এখন এটা এই যে প্যাট্রিয়ার্কাল সিস্টেম দিয়ে এটা বলা যায়, মাতৃতান্ত্রিক থেকে পরে পুরুষতান্ত্রিক পদ্ধতি দিয়ে চলে গেল বিষয়টা। মাতৃতান্ত্রিক কেমন ছিল আমি হ্যাঁ, কখনো শুনি, কিন্তু সেরকম বুঝিনি আম, মাতৃতান্ত্রিক সিস্টেম আর কেমন হয়। না মানে মাতৃতান্ত্রিক সিস্টেমটা আসলে মানে এটা আর কি অনেক আগে ছিল, আদিম সাম্যবাদে, মানে আদৌ ছিল ছিল কি ছিল না এটা আমি কেমন আমি হয় আসলে আমার মাতৃতান্ত্রিক সিস্টেম? না ওখানে আমাদের এখানে যে ধরো বিভিন্ন ধরনের যে গোষ্ঠীগুলোতে ওখানেও তোমার মাতৃতান্ত্রিক পরিবার আছে। ওখানে মানে এখানে কি এখানে যেমন ফ্যামিলির প্রধান কে থাকে, বাবা, হুম হুম। একটু পুরুষ মানে ইয়ে হলে ওখানে মা থাকে, এটাই।
মানে মানে সে ক্ষমতার ব্যবস্থাটা আপহোল্ডিং চলে অনেক কি করে প্রয়োজন। আমি তো বুঝলাম না, মানে মা যে বাবা প্রধান আমি বুঝতে মা পারছি, বাবা চালায়, খাবার আনে, বাবা খাবার আনে, বাবা কিছু হলে কান সাপটা ওইটাই মা বসিয়ে দেয়, করে, ঠিক আছে। ওটাই মা মা কি করে, করে মায়ের এখন অধীনে। রক্ষার কাজ করবে? মায়ের মা তো বলবে যে আমার ছেলেগুলো জামানামারি কর। মায়ের অধীনে আর কি কর্মকাণ্ড হয়ে যায় মাতৃকেন্দ্রিক ব্যবস্থা। তারপরে আরো কত কত কি জানি তোমার প্রত্নতাত্ত্বিক পাওয়া গেছে তখন, না ওইটা মনে হয় একটু অন্যরকম ওইটা। এটা আসলে- এই যে দেখো যে আমাদের যে এখানে দুর্গা মায়ের আরাধনা করা হয়, দুর্গা পুজো হয়, তা তাই বলে কি তুমি বলবা নাকি পশ্চিমবঙ্গ বিশাল বড় একটা মানে মাতৃতান্ত্রিক সমাজ? ওই যে না এখানে তো ওই যে আহ, ধরো নারীদেরকে দেবী বানায় তারপরে পুরুষতান্ত্রিকতাকেই কিছুটা আমরা সার্ভিং করার যে বিষয়টা ওটা কাজ করে। ওই যে আছে না যে নারীকে একটু দেবী বানায় দিলাম, দেবী বানায় তারপরে তাদেরকে একটু ভুলায় ভালায় রাখলাম। হ্যাঁ জানো তোমরা তো দেবী, হ্যাঁ কিন্তু দেবীর পিছনে মানে দেবী বলে যে আমি ব্যাকগ্রাউন্ডে যে কিন্তু তাকে ধীরে মানে তাকে যে মানসিক ভাবে যে কবজা করতেছি, এটা তো দেবী বুঝতেছে না। হ্যাঁ যে হ্যাঁ তুমি মা, তুমি এটা তো আচ্ছা, তাহলে যেই মেয়ের মা হইতে চায় না তাকে আবার তাহলে তার বেলা কি হবে? তার বেলা তো আমি সদয় থাকতে পারতেছি না, না না, তুমি কেন এটা হবা না, তুমি তো মা, তুমি তো এইটা সেটা আবি যাবি কত প্রলোভন দেখানো এটা সেটা। যদিও যদিও আমি হ্যাঁ একটা তো বিষয় সমর্থন করি না ইমদাদ, যে মেয়ে বাচ্চা নিতে চায় না তাকে কতকটা ছেলের মতোই ট্রিট করা হোক, মেয়েদের সুবিধা না দেওয়া হোক, কারণ মেয়েরা ওই জায়গাটা বাড়তি করে বলেই তো আমরা আলাদা করে তাদের একটু মানে কি বলবো, সুবিধা দেওয়ার চেষ্টা করি। তো যে বাচ্চা নেবে না তাকে আমি কোনো বাজে ভাবে দেখবো না, আর পাঁচটা ছেলেকে যেভাবে ট্রিট করি সেভাবেই করব। হয়তো তার থেকেও খারাপ করব, কারণ হচ্ছে কি সেই ছেলেটা না হয় তাও তো হাড় মাংস এক করে কিছু একটা করে, বা দেশের জন্য বা সেনাবাহিনীতে যায়, নর্দমা পরিষ্কার করে, জোনের কাজ করে। যদি সেই কাজটা করো অবশ্যই তুমি পুরুষের মর্যাদা পেয়ে যাবে। তুমি কোনোটাই করবা না, না নারীর কাজটা করবা না পুরুষের কাজটা করবা, তুমি করবাটাকে তাই একটু শুনি। হ্যাঁ এখন নারীর কাজটা হলো যে যে বাচ্চা উৎপাদন করা শুধু, এখন এখানে একটু মানে তো মানে অনেক লেয়ার আছে। লেয়ারটা হলো যে ধরো নারী যদি মনে করে যে না সে বাচ্চা উৎপাদন করবে না, ঠিক আছে, করবে না, সে উৎপাদন করবে না। করবে না, ভালো কথা। এখন তার যদি ব্যাপারটা হয়েছে সে এটাও করবে না এক, দ্বিতীয়ত সে অন্য কাজও করবে না, সে বাসায় বসে থাকবে, থাকুক। ঠিক আছে, হ্যাঁ বাসায় বসে থাকবে, সে কিছুই করবে না। এটা তো হতে পারে না, না তাহলে তো সে কোনো কন্ট্রিবিউশন করতেছে না, কোনো কোনো জায়গাতেই কন্ট্রিবিউশন করতেছে যদি না। বাপ ঠাকুরদা মায়ের সম্পত্তিও খায়, তাকে সামাজিক সম্মান তো দেবো না? হ্যাঁ, তার অধিকার রক্ষিত হবে, তাকে কেউ কিছু বলবে না, করুক, বসে থাক, শুয়ে থাক। হ্যাঁ কিন্তু ওই সামাজিক সম্মানটা তো তাকে দরকার, তো সে তো কোনো কাজই করতেছে না, তাহলে তাকে কেন সামাজিক সম্মান দেওয়া হবে, তাই না? কোনো ছেলেকেও হ্যাঁ দেওয়া হয় সামাজিক সম্মান যে বাড়িতে পড়ে ভুঁড়ি চর্চা করে, বল? জীবনেও না, হ্যাঁ জীবনেও তো না, তাকে তো উল্টা আরো বলে যে নিকম্মা, তারপরে অকর্মা, তারপর আরো যত ধরনের কথাবার্তা বিশেষণ কিছু দেয়। আমরা তো ভালো, হ্যাঁ তুমি তো তো নারী ভালো বলে শব্দগুলো বললে। ওই আরো আরো অনেক খারাপ কথা বলে তো, কেবলমাত্র নারী দেখে তাকে ওই সুবিধার জন্য বা নারীদেরকে পেট্রিয়ার্কি এটা সেটা হাবিজাবি এটার জন্য যে নারীদেরকে এই জায়গায় যে কিছু বলা যাবে না, তাকে ওইভাবে বলতে হবে, বিষয়টা এমন না। কথা হলো তুমি তুমি নিতে চাও না, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তুমি সামাজিক তোমার তোমার কি আছে, তুমি কাজ করবা, কাজ করে তুমি ওখানে অবদান রাখবা, সমস্যা কি? এখন তুমি যেই কাজ করো, তোমার যেই দক্ষতা আছে তুমি ওই দক্ষতাটা দিয়ে তুমি কাজ করবে, সমাজ তোমাকে কি করবে, তোমাকে স্যালারি দিবে বা হোয়াট এভার কিছু একটা দিবে, না তুমি দিচ্ছ যেহেতু তুমি সেভাবে পাবা, এরকমটা করবে। কিন্তু ওই আগের যে উদাহরণটা দিলাম ওটা তো তাইলে হবে না, তাইলে তুমি একটা বেসিক ফাংশন করো, তুমি কাজ কাম করতে চাও না তাইলে তুমি সংসার করো, তাই না? আর হুম। সংসার করলে কি হবে, ওই ধরো সংসার ধর্ম পালন করে তুমি করো, বাচ্চা পয়দা করে তুমি একটা প্রজন্ম মানুষ করো, তাইলে, তাই না? এরকমটা ব্যাপারটা আসে, যেহেতু তুমি কিছুই করতে চাচ্ছ না। তো দিন শেষে কি হয়, যারা ওইরকম একটু ডিপেন্ডেন্ট থাকে, কিছু করতে চায় না, তারা তাদেরকে আলটিমেটলি ওই বাচ্চা কাছে পালন করতে হয়, বুঝছো? ওইটাও তো তারা করবে না। শিক্ষা দিক, কারণ ভালো শিক্ষা দীক্ষা থাকলে তোমার বাচ্চা পালন করাটাও কিন্তু ভালো হয়, বুঝছো? ওই যে হুম শিক্ষিত হুম, মা, অবশ্যই না ওই অবশ্যই। বাচ্চা পালানোর জন্য, মানে হ্যাঁ কাজের শিক্ষা, এখন কাজের শিক্ষা আবার মানে কাজের বাড়ি শিক্ষা, গিয়ে ইতিহাস ভূগোল পড়ে এসছো, ওতে কোনো যায় আসে না। হ্যাঁ এখন কথা হলো যে এখন ওইটা গেল কাজের ক্ষেত্রে, ইন জেনারেল এইটা মেনটেন করে কেউ যদি বলে যে না আমি চাই না, নিতে চাই না,
আমার অনেক অন্য ধরনের ড্রিম আছে, পার্সু আছে, আমার অন্য ধরনের পারপাস আছে, আমি ওইগুলো পালন করবো, ওইভাবে আমি আগাইতে চাই। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। আর নিলে নিতে পারে, না নিলে না নিতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই যে ঘরে বসে থেকে তারপর আমি কি করবো, যে হ্যাঁ আমি একজনের করে বিয়ে করব, বিয়ে করে বসে থাকবো, এটাও করবো না ওইটাও করবো না, খালি বসেই থাকবো, ও ওতে করে তাইলে কিছু হবে না। ওইসব কাজ করে তো আর লাভ নেই। শুনবা এবার? নারী শোনো বলে শোনো, সুবিধা দেওদার পাওয়া গল্প শোনো একটা। দেখো, বলে না আমি দুই নৌকা পায়ে দিয়ে চলবো, আমি পুরুষের সুবিধাটাও নেবো, নারীর সুবিধাটাও নেবো। শোনো এবার কি হয়। এক মেয়ে, হ্যাঁ, হুম, হুম, পড়াশোনার নাটক করছে এই জন্য কারণ আমি একটু ঘোরামেরা করতে পারি, একটু স্বাধীন জীবনযাপন কিছুদিন বাড়ির বাইরে গিয়ে করতে পারি, যেটা সাধারণভাবে হতো না, বাবা মার ফান্ডিং দেবে না তো। পড়াশোনার যে সুযোগ পুরুষদের বেশি দেয়া হয় সেটা পেলো, যেটা মেয়েদের অনেক সময়, অনেক ভালো মেয়েও সুযোগ পায় না, তারা যদি সমাজে যেমন আমার ব্যক্তিগত মত, অনেক বেশি পুলিশ, অনেক বেশি মহিলা ডাক্তার আমাদের প্রয়োজন। আর পাঁচটা ফালতু জায়গায় এরকম আর সংরক্ষণ আরক্ষণ না দিয়ে কাজের কাজে মহিলা আরো ঢুকাও যেখানে আমাদের দরকার। যেমন শিক্ষক শিক্ষিকাতে মহিলা আরো বেশি ঢুকাও। আমার স্পষ্টিকতা বলতে ছেলে মানুষের অনেক জায়গায় এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমার পছন্দ হয় না, তাদের অনেক কুকীর্তি আমি শুনি মেয়ে ছাত্রীদের সাথে করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরো বেশি ম্যাডাম যদি ঢুকাতে পারতাম ভালো হতো, তারা তো করে না এগুলো বেশি। যাই হোক, তো সেই মেয়েটা পড়াশোনার সুযোগটা নিল, যেটা ছেলে পায় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা সে ঘোরাঘুরির হুম, কাজে ব্যবহার করছে। এবং সেখানে কারোর সাথে শারীরিক হবে নাকি একাধিক লোকের সাথে শারীরিক হবে শুধু মজার জন্য, তাও করতে পারে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিন্তু দিন শেষে যদি একই কাজ ছেলে করতো তাহলে তার ভবিষ্যৎ তো নষ্ট, এবং সে যেত জোনে। পড়াশোনার সুযোগ পেয়েছে, হুম, করেনি, এই ফুর্তি করে বেরিয়েছে, জন্যই তো যাবে, আর কোথায় যাবো। আমার টাকা তো সীমিত যদি ধরছি আমরা, অঢেল টাকা আলাদা লোকেরা কি বলবো। কিন্তু একই কাজ এই মেয়েটা করে আসবে, বাড়ি এসে বলবে আমি শিক্ষিত, আমি ভদ্র, আমি সবকিছু করেছি, তখন একটা বলবে না না তবু না আমি বিয়েই করতে চাই, একটু ন্যাকা সাজবে, বিয়েই করতে চাই, তখন একজনের ঘাড়ে চাপবে, সতীত্বের মিথ্যা পর্দা নিজের গায়ে চড়াবে, যে না না আমি তো এসব কিছুই করিনি, আমি তো কিছুই বুঝি হুম, না, এসব করে বিয়েটা করে হুম, সে উত্তরেও যাবে। তার মানে সে পড়াশোনা করে আর বিয়ের সুবিধাটাও নিল, সেটার ফালতু কাজ করলো, এবং বিয়ের যে মহিলাদের সুবিধা দেওয়া হয় যে না তুমি যদি কোনো কাজ না পারো বাড়ির কাজ করো এবং সুস্থ সবল হুম, একটা জীবনযাপন করো, সেইটাও ব্যবহার করলো মিথ্যার আশ্রয় নিয়ে। এই মিথ্যা জায়গাটাকে কথা। আমরা বলি যে এদের সবার আগে কারাগারে পাঠানো দরকার। এরা সমাজে কোনো কাজে দেন, এরা হ্যাঁ, মিথ্যে কথা বলে, এরা বাবাকে মিথ্যে কথা বলেছে, মাকে মিথ্যে কথা বলেছে, যার সাথে বিয়ে করেছে তাকে মিথ্যে কথা বলছে, ছেলে মেয়ের একটা লজ্জা। এবং ছেলে মানুষ তো এইসব করলে তার ফল ভোগ করবে, যা জোনে না যা খুশি কর, কি করে পয়সা হুম, কামাবে জানি না, কিন্তু মেয়েদের অনেক সময় ফলটা ভোগ করতে হয় না, এর জন্য এরা এই সুবিধাটা নিয়ে হ্যাঁ, থাকে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এই এই যে এটা তো মানে এখানে আসলে নারী পুরুষের কোনো ভেদ নাই, তোমার ওই কর্ম দিয়ে বিচার করতে হবে যে সে আসলে কি করলো না করলো। হ্যাঁ, এই জায়গাটাতে, হ্যাঁ, তো তা যেমন সে যদি এরকম করে, এই যে তাহলে যে সে যে পড়ালেখাটা করলো, উচ্চ শিক্ষা নিল, হ্যাঁ, উচ্চ শিক্ষাটা নিল, তাহলে এটা দিয়ে সে সমাজের আসলে কি হইল? তাহলে তো ওই এনার্জিটা টোটাল লস। হুম, তার উচ্চ শিক্ষা নেওয়ার দরকারই ছিল না। আরে ভাই, উচ্চ শিক্ষা নিলে তুমি নিছো তো একটা কাজ করার জন্য, না নিছো তো তুমি একটা কিছু শিখা না শিখে না, তুমি ওটা না, তুমি হয়তো একটু অন্য লাইনে যাচ্ছ, যদি আমি ভুলে বলে দিও। অনেক ছেলেও ওরকম শিক্ষা নেওয়ার সুযোগ পেয়ে বাবা মার থেকে মিথ্যে কথা বলে কাজটা করে না, কিন্তু দিন শেষে তো ছেলে জনে দেখে যেতে তার হয়। একটু কিন্তু দিন দেখে বুঝতে জনে পারছি। তার যেতেই হয়। এর জনে যেতে নাও হতে পারে, কারণ এ একটু নেকা সেজে যাবে, পড়াশোনা করা পারিনি, মেয়ে মানুষকে এত চাপ দিও না, বিয়ে দিয়ে দাও চাপ দিও না, ততটুকুই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এবার বলো। ঠিক আছে, হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ। তা আমি আমি এটা আসলে একেবারেই সমর্থন করি না যে এখানে ছেলে দেখে মানে মেয়ে দেখে আলাদা করে ট্রিট করতে হবে না, এটা সবার জন্য সমান। সে যদি হচ্ছে, কিন্তু এই যে এই বৈষম্যগুলোই হয়, মানে এটাই তো হয় যে আচ্ছা নারী অধিকার মানে সবকিছুরই তো একটা প্লাস মাইনাস থাকবে না। তো এটার জন্য তোমার এই যে বেশি মাথায় তেলাইতে যে মানে তেলাতে গিয়ে তখন এই ধরনের জিনিস হয়ে যায়। যেমন ওই যে এটার আরেকটা প্রকৃষ্ট এক্সাম্পল হলো, ধরো রাস্তার ভিতরে একটা পুরুষ যদি তোমার একটা নারীকে মানে আই মিন ধরো ধরো কিছু করে ফেলে, তখন কি হবে? ওই পুরুষও তো 12টা বেজে গেছে, তাই না? হুম, হুম। ওই পুরুষ তো মানে ওই পুরুষের তো তখন 12টা বেজে যাবে না, মানে পুরুষরাই যে তাকে পেটানো শুরু করবে, বুঝছো? যে কিরে তুই টাচ করছিস মানে, মানে ও পুরুষের শেষ রাস্তায়, ওর ওই দিনে ওর হাড্ডি গুড্ডি একদম অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তো সুবিধা পেলো কেন? নারী মানুষের সাথে বিষয়টা। এখন ওই সেম
কনটেক্সটে ধরো যে নারী এসে পুরুষটা কি করলো, আঘাত করলো বা কিছু একটা করলো, উত্তক্ত করলো, কি করবে? ধরো তোমার মানে পারসেপশনটা কেমন দ্বারা, তুই পুরুষ মানুষ, তুই কি পুরুষ মানুষ যে আহ, মানে নারীর কাছ থেকে এরকমই মানে মারধর উত্তপ্ত হয়েছে, মানে আমলেই নিবে না। পুরো পুরুষ মানুষ শুদ্ধা নারীরা তো বললামই না, পুরুষ মানুষে তাকে মানে মজা মজা না শুরু করবে। হ্যাঁ, যা কি কেস টেস দিতে আসছো, আজ এটা কেস টেস, মানে একটা পুরুষ মানুষের একটা নারীর কাছে ইয়ে করছে। এই যে পুরুষের বেলাতে সিরিয়াসলি জিনিসটা নেওয়া হইলো না, হ্যাঁ, ব্যাপারটা তো এটা তো হইলো না জিনিসটা। মানে একই জিনিস, ঘটনা ঘটছে একই জিনিস, কিন্তু পুরুষের নারী দেখে পাইলাম বিশেষ সুবিধা, আর পুরুষরা ভাই এই ভালো খবর এইগুলো আছে, হয়, কিন্তু ভালো খবর আছে, আমাদের দেশে তো মেন্স কমিশন হচ্ছে। এই শেষ একটা ঘটনা ঘটলো না, কোন একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার হবু স্বামীকে পাহাড়ের থেকে ধাক্কা মেরে ফেলে দিল, এইটার পরিপ্রেক্ষিতে নাকি অন্য একটা, যাই হোক, হয়েছে মেন্স কমিশন, এবং হওয়া উচিত ভাই। মানে ভাই আমি কাউকে বলছি না এখানে, মানে এটা আমাদের মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ থেকে। মানে এটা হওয়া দরকার ছিল, কারণ কোন হ্যাঁ, জাতিকে এত মানে এমন সুবিধা যদি ছেলেদেরও দাও, ওরাও হয়তো এরমই করবে। তো তুমি কেন এমন সুবিধা, আমি বলছি তো কোনো পুরুষ যদি অপরাধ করে তাকে কঠোরতম কঠোর শাস্তি দাও, কঠোরতম পারলে গলায় কেটে দাও। আমি বলছি আমার কোনো আক্ষেপ নেই যে কোনো মহিলার সাথে যদি ওরকম শারীরিক ভাবে জোর জবরদস্তি কিছু একটা করে, কেটে দাও সব, আমার কোনো ব্যাপার না। বা রেলের হাতুড়ি দিকে অঙ্গ প্রত্যঙ্গ থেতলা করে দাও, আমি ওটা বলছি না, করে দাও, যা খুশি করে দাও, কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পরে যে করেনি তাকে কেন ভোগাচ্ছ তোমরা? আর যদি প্রমাণ জোগাড় না করতে পারো, এটা কি তোমাদের ভুল না? যে তোমাদের একই হুম, ব্যবস্থা, যেটা প্রমাণ জোগাড়, ক্যামেরা লাগাও, পয়সা খরচ করো, কত চুরি করেছে, এটা হুম, চুরির টাকা কমাও, রাস্তায় রাস্তায় ক্যামেরা লাগাও। হুম। আমরা মাঝে মাঝে এটা একটা ব্যাপার ভুলে যাই যে অ্যাক্টিভ হলে কি হয়, যে বেশি অ্যাক্টিভ থাকে তারটা একটু দৃশ্যমান বেশি হয়, যে হুম। প্যাসিভ থাকে তারও ওই প্রবণতা যে থাকে, কিন্তু সে তার প্যাসিভিটির কারণে বেঁচে যায়, বুঝছো? ধরো আহ ধরো এই যে একটা পুরুষ আর একটা নারীর ভিতরে ধরো একটা সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক, হ্যাঁ, এখন দুজনে কিন্তু এই জায়গাটাতে জড়াইছে, কিন্তু যখন চিৎকার মেরে মেরে যখন লোক জড়ো করে ফেলবে নারীটা, যে দেখো দেখো আমার সাথে কি করছে, আমার সাথে তো এরকম করছে ওরকম করছে, আবিজাবি করছে, দিন শেষে কিন্তু পুরুষটা লক, বুঝছো? কারণ পুরুষটারটাই তো দৃশ্যমান হবে, এটাই তো হয়ে আসছে, এটাই তো আমাদেরকে মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর নারী আস্তে করে ভিকটিম কাট খেলে বেরিয়ে যাবে। এখন এইটা আমি বলবো না যে ঢালাও ভাবে সব হয় আর পুরুষরা খুব একদম নিষ্পাপ, না, পুরুষরা ছ্যাচ্ছর আমরা জানি, এটা নিয়ে আলাদা অবশ্যই, কোনো তার জন্য তো করে আমরা কিছু বলি যে বলার নেই। কোনোদিন কেউ যদি বলে যে আমাদের ট্রেনে বাসে মহিলা সেকশন আলাদা হ্যাঁ, থাকে, ওটা বাদ দেওয়ার কথা, ওই ট্রেনে বাসেই আগুন ধরিয়ে দেওয়া দরকার, বলে এসব চলবে না, আমাদের কোনো মা বোন ওইসব লুচ্চাদের সাথে যাবে না, ও ট্রেনই আগুন ধরিয়ে দাও, ট্রেন হ্যাঁ, চালানোর দরকার নেই সারা দেশে, হ্যাঁ, চুপচাপ ওদের হ্যাঁ, কামরা আলাদা তো করো, ভদ্রভাবে যাবে। হ্যাঁ, তো ওইটা আমরা জানি, কিন্তু জাস্ট বিকজ অফ এইরকম জিনিসটা জানি দেখে যে সব ক্ষেত্রেই যে এমন হবে বিষয়টা তো এমন না। তো আমাদের একটা স্পেশাল নজর রাখাটাও উচিত, কারণ দুই পার্টির ভিতরেই গুটিবাজির সম্ভাবনা আছে, যেহেতু আমরা মানুষ, হ্যাঁ। সো ওইভাবে যেন দেখা হয়, পুরুষ নারীর ঊর্ধ্বে থেকে মানুষের নজর দিয়ে যেন দেখা হয়, কারণ মানুষ দুইটাই করতে পারে, ভালোও করতে পারে খারাপও করতে পারে, এটাতে পুরুষ নারী ভেদাভেদ নেই। হুম হুম তো হুম। ওইভাবে যেন দেখা হয়, তো এই নজরটাই আমাদের নাই। এই জন্য দেখবা যে এগেন দুই পার্টি ভাগ হয়ে যাবে, একজন বলবো হ্যাঁ ওই দেখো পুরুষের সাথে একটা নারী এরকম করছে, তার মানে সব নারী খারাপ, সব নারী পুরুষ ধরো পুরুষ কমিশন বললো না, মেন্স কমিশন, হ্যাঁ, হুম। এটা দিয়ে বানায় এখন পুরা উমেন্স কমিশনকে ঘুরায় দাও ভাঙ্গা চিরা, এর হইলো কিছু? বা ওমেন্স কমিশন বানায় পুরো পুরুষকে উই করে দাও, হইলো কিছু? কিছুই হইলো না। জিনিসটা হলো যে সব জায়গায় ঝামেলা আছে, সব জায়গাতেই কোঅপারেশনের একটা জায়গা আছে, এই দুইটা আইডেন্টিফাই করে, এই এটা ভাববে। তো এটা ভাবার জন্যই তো নানা ধরনের কমিশন বানানো হয় না, যাতে স্পেশাল কেসগুলো একটু খোটায় খোটায় দেখা হয় যে আসলে যে ঝামেলাটা কে কে করছে কি করছে। আহ, আমরা তো আছি যে সবকিছুতে দুই ভাগ হয়েছে, এটা এটা আমাদের পরিহার করা উচিত, হুম। এই একপাক্ষিক ব্যাপারগুলো বাদ দেওয়া উচিত। এইখানে অনেক ডিটেলস আছে, কিন্তু আমরা শেষ আজকে একটা জিনিস দিয়ে করি, যে লাস্টে এই অধ্যায়ের একটা শেষ অংশ হুম, রয়েছে যেটা প্যাট্রিয়ার্কাল জিনস।
তা বলছে কি, যদিও এইটা আর একটু আলোচনা এখানে দরকার নেই, হ্যাঁ ঠিক আছে, এখানে বলছে যে যদি আমরা আদিম অবস্থায় চলে যাই, এখন তো সবাই রেশনের টাকা মানে চাল নিয়েও গম নিয়েও বেঁচে থাকে, তাই মানে প্রজননটা করতে পারে, কত সংখ্যায় করতে পারে সেটা বিষয় না। আর এখন তো অনেক জায়গায় এক বিবাহ রয়েছে, যে একটা নারী একটা পুরুষই হতে পারে। তোমাদের ওখানে কি খবর আছে কি নেই, করে? আর নানা ধরনের আছে, এক বিবাহ আছে, বহু বিবাহ আছে, কত ধরনের বিবাহ আছে। মানে বেবি বেশিরভাগ কি এক বিবাহই হয় নাকি, না বেশিও করে কেউ? ন্যাচারালি সামাজিক ভাবে তো তোমার এক বিবাহই মানে মনে করো, বাট বেশিরভাগ মানে আমাদের খুব, ধর্মে তো আবার 4টা বিবাহেরও রুল আছে, ওই মানে অনুযায়ী অনেকে করে। আছে কি খুব বেশি লোক কি আছে ওরকম একের বেশি বিয়ে করে? এইটা আসলে এখন সরেজমিনে তদন্ত করলে কি বের হয় তো বলতে পারবো না, কিন্তু কালচার অনুযায়ী তো আশেপাশে যা আসলে দেখো, একে আশেপাশে যা দেখো। এক একই এক্সপেক্টেড তার মানে হচ্ছে এখানেও এরকমই যে এখানে তো এক আইনই আছে, এখানে তো আইনই আছে 1950-এর পর থেকে। এইটা তো কোনোদিন স্বাভাবিক ছিল না যে একটা পুরুষ একটা মহিলার সাথে করবে, বা যেভাবে এই যে সিস্টেম, তো তখন হচ্ছে চূড়ান্ত কম্পিটিশন চলতো, যে পুরুষদের মধ্যে চলতো যে কটা নারীর সাথে আমি জনন মানে প্রজনন করতে পারি, আর নারীদের কম্পিটিশন চলতো কোন ভালো পুরুষটাকে আমি পেতে পারি, তার পেতে পারে, ছত্রছায়া হ্যাঁ। এবং তার জিন। তো বলছে কি, তো পুরুষরা স্বাভাবিকভাবে সেইভাবে একে অপরের সাথে মারামারি করার জন্য, কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক হওয়ার জন্যই বিকশিত হয়েছে। মানে যে প্রতিযোগিতামূলক না, যে সাইডে গিয়ে বলে না এইসব নারী ফাড়ির পিছনে আমি পড়ুম না, আমি এখন চুপচাপ এখানে বসে সাধনা করি। তো সে তো বলবে এখন, মানে করো সাধনা, তোমার সাধনা করতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার তো আর কোনো সন্তানাদি হবে না, এবং তোমার এই সাধনা করার যে বৈশিষ্ট্য সেটা তো থাকবে না। তো সেক্ষেত্রে পুরুষরা তার জন্য এরকম প্রতিযোগিতামূলক হলো, এবং নারীদের মধ্যে হলো কি যে আমি কোন পুরুষের ছত্রছায়া পাবো, ঠিক আছে, হুম, এবং আমি যদি বেশি ট্যাটা ফ্যাপা করি, তা সে আমাকে সোজা বলবে এখান থেকে ফটো, বা আমরাই চলে যাচ্ছি, তুমি একা যা করবা করো, বা হুম, অন্য পুরুষ খুঁজে নাও। তখন সে মেয়েটার মাথায় বলে না 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 না, এই পুরুষটা বা এর পরিবারটা এর কাছে থাকি, খাবার দাবার পাই, এর এর এই শক্তিশালী জিনটা আমি পাই, এটা যদি ছেড়ে আবার কোন পুরুষের কাছে যাব, খাবার জিন খারাপ হবে, খাবার কম হবে, না 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 ঠিক আছে আমি যা বলবো তাই মেনে নেবো। তো এইভাবে আমাদের এখন তো সিস্টেম হয়ে গেছে যে নারীরা বেশি বেশি কোমল টোমল ইত্যাদি, বা চেউসা বেশি, রক্ষাটা যতক্ষণ আমাদের ন্যাচারাল সিলেকশন চলছিল, তারপরে যখন থেকে সবাই বাঁচতে শুরু করলো তখন তো নানা বৈচিত্র্য এখন দেখতে পাচ্ছি। এখানে হারারি বাবু একটা ভালো প্রশ্ন তুলেছে, যে বলছে যে এই যে কথাটা বললাম যে নারীটা যেহেতু একটা সময় দুর্বল, মানে ওভারঅলি বা গড়ে দুর্বল, এবং তার একটা সময় বাচ্চা পালন করতে হয়, খাবার তখন সে নিজে জোগাড় করতে পারে না, কারণ মানুষ যখন বাচ্চা গর্ভবতী হয় অতিরিক্ত ফুলে যায় জায়গাটা, যে বাঘ যেমন গর্ভবতী অবস্থাও শিকার টিকার করে নিল, বা কিছু প্রাণী তো ডিমই পাড়ে, তাদের সমস্যা হয় না, কিন্তু মেয়েদের সেক্ষেত্রে নির্ভর হতে হয়। কিন্তু বলছে কি এক্ষেত্রে ওই মহিলাটা কেন পুরুষের উপর নির্ভর হবে? কিছু উদাহরণ যিনি দেখিয়েছে, যে কিছু হাতির যেমন দল আমরা সবাই জানি, দেখবো যে পুরুষদের একটা বয়সের পরে দলের থেকে বের করে দেয়, যে যাও তুমি জেন্টস কম্পার্টমেন্টে যাও, এখানে শুধু বাচ্চাদের এবং মহিলাদের আমাদের যে দল হয়, সেখানে যত হ্যাঁ, বৃদ্ধ যে মহিলাটা, যে সবার থেকে অভিজ্ঞ, যে সব জায়গা চেনে, সে দলকে মানে লিড করে, যে সবচেয়ে বৃদ্ধা হাতি থাকে, বা বনবো শিম্পাঞ্জি যারা রয়েছে, তাদেরও তো মানে মহিলারাই সব চালু করে, এবং অন্য কোনো ছেলে যে দাদাগিরি করতে আসলে ওরা একেবারে দল বেঁধে মারে, হুম, ঠিক আছে, কেউ যদি দাদাগিরি করতে আসে কোনো ছেলে, ওই যত আছে মহিলা সব মিলে দল বেঁধে মারে। তো বলছে হ্যাঁ, মানুষের ক্ষেত্রে এটা হলো না কেন, এমন কেন হলো যে মহিলারা পুরুষদের উপর নির্ভর করে হয়ে গেল, অন্য মহিলাদের উপর না? যে হাতিরা তো তাই হয়, যে সমস্ত মহিলারা একসাথে থাকে, সন্তান যে ভালো পুরুষ হয়, যে যার পছন্দ হয় করে, করার পরে সন্তানগুলো নিজেদের মধ্যে বড় করে। বনবোদেরও তাই হয়, ছেলে মানুষ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত থাকে, দলের সেরকম ভাবে যুক্ত হয় না, শেষে প্রজননের সুযোগ পায়, এবং মহিলারাই সেটা নিজে একে অপরের সাথে দেখে শিখে বড় করে। তো এখানে হারারি বাবু বলছে যে এর সঠিক খুব একটা উত্তর আপাতত আমাদের কাছে নেই, যখন উনি বইটা লিখেছেন, এখন আছে কিনা আমি জানি না, এখন অব্দি কোনো জীববৈজ্ঞানিক তথ্য পাননি যে এইটা কেন ওইটা নয় কেন। তখন কি তাহলে কি, যেহেতু একটা সম্ভাবনা উনি বলছে, তাহলে কি এটা হতে পারে যে আমরা যেটা ভাবছিলাম যে মহিলারা সত্যি নিজেদের মধ্যে ভালো কোঅপারেশন করতে পারে, এটা ভুল। কারণ মানব জাতির হয়তো পুরুষরাই এমন, যে তারা বাকি প্রাণীদের থেকে, পুরুষরা এত ঐক্যবদ্ধ আমি কখনো দেখিনি। যে মানুষের ক্ষেত্রে এটা এক্সেপশন, এখানকার পুরুষরা একে অপরের সাথে অসাধারণ একটা বন্ডিং করে বিভিন্ন বড় কাজ করে ফেলতে পারে, বড় বিল্ডিং এর থেকে শুরু করে পিরামিড ইত্যাদি যা খুশি, বা যেখানে কোনো তীর্থযাত্রা হোক, আগে তো বেশি পুরুষরাই যেত, তো সেখানে এত লোক তীর্থযাত্রায় যাচ্ছে, সবাই সবাইকে সংবর্ধনা জানাচ্ছে, যত লোক, আর ওখানে অনেকে তীর্থে দেখবা জল পানি ইত্যাদি দেয় তো সবাই,
যা যা খাবার জল খাবার লাগবে খাও তোমরা। দেখবো হজে গেলেও হয়, এখানেও যত তীর্থযাত্রা সবাইকে এরকম সাহায্য করে না, যে হজে যাচ্ছে বাইরে তীর্থে যাচ্ছে এদের সাহায্য করি। এবং যারা একসাথে যায় দেখবে বিশাল বন্ধুত্ব সুলভ আলোচনা না সবার প্রতি, কেউ কারোর প্রতি বৈরাগ মানে কোনো রাগ মাগ আমার তো মনে হয় না করে, মানে সবাই আমরা ভাই ভাই যাচ্ছি সবাই। হ্যাঁ, এই জন্য কি মানব জাতি যে এদের পুরুষরা একে অপরের সাথে এত ভালো বন্ধন করে এগিয়ে যেতে পারে, তো এইটা কি শ্রেষ্ঠ করেছে? তো তুমি কি বলবো বলো? হ্যাঁ, এখানে আসলে একটু মিস্টিরিয়াস মানে অমীমাংসিত ব্যাপার রয়েই যে, যেটা হারাদি মানে এখানে বলছে। তবে এখানে কোঅপারেশনের ব্যাপারটা এই যে আবার এটাও একটু ফেলে দেওয়া যায় না। নারীদের ভিতর যে নারীদের ভিতরেই যে জেলাসি কাজ করে, কোটনামো দেখবা একে হ্যাঁ মানুষের মধ্যে অন্তত। হ্যাঁ, কুটনামি, হ্যাঁ কুটনামি যে বিষয়গুলো যে কাজ করে, তো এরা আবার কি হয় যে ওই যে বললো না যে বেস্ট পার্টনার বের করবে যাতে বাচ্চা কাচ্চা ভালো পালন করতে পারে, তো ওইটা নিয়ে নারীদের ভিতর প্রতিযোগিতা হইতে পারে, হয়তো অনেক জায়গায় আর একজনের স্বামী ছিনাই নিয়ে চলে যাবে, তাই না? এরকম একটা ইয়েছে না, আমাদের এখানে তো ছবি ছিল স্বামী ছিনতাই। হ্যাঁ, তো ছবি ওখানে ছিল বলতেছে মানে সিনেমা সিনেমা সিনেমা, সিনেমা, তো আচ্ছা, এখানে ছিল স্বামী ছিনতাই। তো স্বামী এখানে তো আমাদের ছিনতাই, এটা কি এখানে সিনেমার নাম মানে ছবির নাম? আরে হ্যাঁ, বাবা, সিনেমার নাম আরে ওম। স্বামী ছিনতাই করে, স্বামী ছিনতাই করে নিয়ে যায়, ঠিক আছে? তো এখন এই রিসোর্স নিয়ে যে কামড়াকামড়ি মেয়েদের সাথে মেয়েদের ভিতরেই দেখা যায় যে আসলে অনেক ধরনের মানে আহ কেচ্ছা আছে, এটাও তো সত্য, আমরা তো দেখি না? আবার এটাও দেখা যায় যে পুরুষদের সাথে পুরুষদের যে একটা কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশনের কারণে যে একটা মারামারি, খাবার হ্যাঁ নিয়ে কিন্তু মানে না ওরা, কম্পিটিশন, খাবার নিয়ে কথা হ্যাঁ সেরকম কি একটা কে হায়ার মানে উপরে যাবে ওইটা নিয়ে আর কি হুম। কম্পিটিশন, মানে কে একদম কে হায়ারার্কিতে উপরে আমাদের চড়বে। মধ্যে কে বেশি ভালো, কে বেশি যোগ্য, হ্যাঁ, এই নিয়ে মারামারি। খাবার আবার মিল এই নিয়ে, বাটিয়ে খায় সবাই। হ্যাঁ এই জায়গাটা দেখা যায়। তো যেমন আমরা বলি ব্রো, ঠিক আছে, আমরা সবাই একসাথে ভাই বন্ধু মানে ভাই লোক টাইপের ভাই একটা যে ভাই ব্রো বিষয় থাকে। ব্রাদার বেরাদার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এরকম। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো হয়। তো এখানে দেখা যায় ভ্রাতৃত্বের বন্ধন, কিন্তু এখানে নারীদের কোনো টার্ম আসলো না কেন এটা কিন্তু ভ্রাতৃত্ব, তাহলে ওখানে ওখানে কি বোন টাইপের কি কিছু একটা বানানো যেত না? কি জানি, ভ্রাতৃত্ব তো সংস্কৃত, বোনটা মনে হয় সংস্কৃত না, কিছু একটা হবে হয়তো, ভ্রাতৃত্ব কিছু একটা হবে হয়তো। আচ্ছা, হ্যাঁ সো পিতৃত্ব মাতৃত্ব আছে থাকবে। হ্যাঁ সো এখন এই জায়গাতে যে ব্যাপারটা না আসলে কন্ট্রাডিক্ট হলো, মানে কন্ট্রাডিক্ট করলো যে নারীরা যদি ওইভাবে, এখন নারীরা কি তাহলে সোশ্যাল কি তাহলে একমাত্র ওই যে পুরুষ বা ওই পুরুষতান্ত্রিক কাঠামোর সাথে যে ওইটার সাথে তাল টাল দিয়ে চলতে পারে, নিজেদের সাথে এরকম করতে পারে না কোঅপারেশন? কিন্তু নারীদের মাঝে কি আসলেই কোঅপারেশন নাই একে অপরের প্রতি? এটাও তো বলা যায় ভেবে না দেখ, এভাবে, নারীরা ভেবে নারীদের দেখ, প্রতি কোঅপারেশন করতে পারে। কোথাও আছে, আমার তো মনে পড়ছে না এখন মাথায় যে কোনো কোঅপারেশনের। নার্সিং এও তো কোঅপারেটিং করে না, কিছুই করে না কোঅপারেশনে, তো যে যার কাজটা করে, যে এটা তুমি করো এটা আমার আছে কি। সেবা জিনিসটা আলাদা, কোঅপারেশন আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা একটু দেখি যে হ্যাঁ তাদের ভিতরে একটা জেলাসি মানে ভাব থাকে, মানে তারা সংঘর্ষ কিন্তু ডাইরেক্টলি করে না, অ্যাক্টিভলি করে সংঘর্ষ। হুম। পুরুষরা কি করে, যে কিছু মেজাজ টেজাজ খারাপ হতে এই একদম ঘুষি মেরে উড়ে দেবো, মানে হাতাহাতি পর্যায়ে চলে যায়। আর নারীদের আবার কিন্তু পাশের একটু তো একজন চুল বল, আরে পাশের তো একজন বলে না, আরে হাত থাকতে মুখে কথা কেন ভাই? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওইটাই। সো ওই, আর নারীদের ক্ষেত্রে দেখা যায় যে একটু চুলোচুলি হবে, তারপরে আর খুবই মানে কোল্ড ওয়ার বা মানে গোপনে গোপনে অনেক কিছু হইতে থাকে এদের বিষয়গুলো। হ্যাঁ, তো এভাবে দেখলে এখন এটা আসলে কিসের কারণে, এটা কি পুরুষতান্ত্রিক কাঠামোর কারণেই কি বিষয়টা এরকম যে পুরুষতন্ত্র আসলে নারীদের মানে এই যে রিসোর্স ভাগাভাগি হাবি যেহেতু ক্ষমতার শীর্ষে পুরুষ, হ্যাঁ তার মানে পুরুষরাই মোটামুটি ওই জায়গাটা পরিচালনা করতেছে, তো এটার কারণে পুরুষরা কি আসলে এরকমই চায় যে এক নারীর বিরুদ্ধে আর এক নারীকে লালায় দিয়ে যে তোরা মারামারি কর আমাদের জন্য সমস্যা নেই? আর একটা জিনিস দেখেছো, ভাবো, এটা হইতে পারে। ভাবো তোমার একজন স্ত্রী আছে, আমার একজন স্ত্রী আছে, আমরা কি কখনো নিজের একে অপরের সাথে এইসব তুলনা করি, এই তোর বউয়ের বা তোমার কি বলি তোমার বউয়ের এই জিনিসটা ভালো, আমার জানিস এই বইটা এরকম কোনো আলোচনা তো আমি ছেলেদের মধ্যে শুনি না কোনোদিন, আমার বউয়ের এই ভালো তোর বউয়ের কি এই ভালো।
মেয়েদের মধ্যে কিন্তু আলোচনা শুনি, আমার বর কিন্তু এই করে, তোর বর কি কি করে বল, মানে এই দিকে ভালো ওই এটা দিকে নিয়ে ভালো। এটা নিয়ে এটা নিয়ে ঝামেলা, এটা নিয়েই ঝামেলা। হ্যাঁ, কারণ ওই যে একই, তাকে তো আগে রক্ষা করতে হবে না, টিকে রাখতে হবে স্বামী চিন্তা, বা একটু দেখানো যে আমি পাইছি সেরাটা, আমি সেরাটা পাইছি, দেখানো। তুমি পাও নাই, তুমি পাও নাই। মানে দেখো, সে কিন্তু অনেক বুঝে শুনে চুজ করছে। দেখবে একটা নারী কিন্তু এই জন্য আকৃষ্ট হয় যে আচ্ছা ওই ছেলের ভিতরে এই নারীটা কি পাইলো। কারণ কারণ একটা নারী কিন্তু আর একটা নারীকে জানে যে এই নারীটা অনেক হিসাব কিতাব করে তার পার্টনার চুজ করছে। হুম হুম হুম। হ্যাঁ, অনেক হিসাব কিতাব করে পার্টনার চুজ করছে। আর ছেলেদের ক্ষেত্রে বুঝছে না, জানে ও কি বুঝে চুজ করছে, বাপ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। ওটা তো তুমি বললে কি দেখে করছে, আরেকটা তো বললে যাদের পাওয়াই না তারা বলছে এক ওটা মেয়ে হতে হবে, ছেলে না, মানে ছেলের ভেষে মানে মেয়ের বেশে কোনো ছেলে না হয়, যাতে শেষ কাত্য না হতে পারে। এমন তো না যে আমি ওর ফুলসজ্জায় গিয়ে ওরকম অবাক হয়ে গেলাম, বলছি এটা কি হ্যাঁ, স্ক্যাম। আর দ্বিতীয়, জ্যান্ত হ্যাঁ, হওয়া দরকার, মরা জিনিস হবে না। বলছে মারা মেয়ে যেতে হবে পারে। আর জ্যান্ত হবে। হ্যাঁ, খুব সিম্পল, খুব সিম্পল। কিন্তু মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াই হলো যে না, মেয়ে অনেক ক্যালকুলেটিভ করে। এই যে তুমি বললা, এই যে শুরুর আলোচনা যেটা ছিল, যে মেয়েদের আর কি তার বাচ্চা লালন, যেহেতু বাচ্চা পালার ভাত না, তার একটা যেহেতু আহ তার এখান থেকেই গর্ভবতী হয় সে, তারপরে বাচ্চা এরকম হয়। তো এটার কারণে তার একটা সাপোর্টিং কাউকে লাগবে যে তাকে ওইভাবেই করবে, তো ওইভাবে জিনিসটা এভলিউশনটা আগাইছে। তো এখন এই ক্ষেত্রে তখন মেয়েটাও তখন কি করে, মেয়ে তো আর তখন ওইভাবে চুজ করবে না, যার সাথে পাবে তার সাথেই করবে না। কারণ এখন ধরো কোনো পুরুষ সেটা এসে মরে যদি যাবে। এই তাকে, এইভাবে করলে তো মরে যাবে, ভেবে দেখো মরে যাবে তো সে। মরে যাবে। একটা ভুলভাল ছেলের সাথে যে হ্যাঁ, সন্তান জন্ম করে, সেই ছেলে না ওর বাচ্চাকে বাঁচাতে পারবে, এবং অন্য কোনো ছেলে ওর হ্যাঁ, দায়িত্বই নেবে না, বলে, ভাগ 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 ভাগ, এখান থেকে দূরে সর, এখান থেকে দূরে সর, ও তো মরে যাবে। হ্যাঁ, দায়িত্ব নেই, ও তো সার্ভাইভ করতে পারবে না। তো এইটা একটা ঝামেলা। তো এই ঝামেলাটার কারণে তখন মেয়েরা অনেক ক্যালকুলেটিভলি তোমার পার্টনার চুজ করে। এবং একটা মেয়ে আর একটা মেয়ের ব্যাপারটা তো জানো, এও বেসিক জিনিসগুলো ক্যালকুলেশন জানো, করেছে। করেছে। তার মানে তার ক্যালকুলেশন, সে আসলে কি ধরনের অদ্ভুত ক্যালকুলেশন করছে যে করে এই এমন একটা পুরুষকে সে পাচ্ছে। তার মানে এই পুরুষের ভিতরে অবশ্যই কিছু একটা আছে, যেটা আমারও দরকার। আমারও আমার জন্য আমারও দরকার। এইবার কি করবে, ওই পুরুষের মেসেঞ্জারে যে হয়তো বা গুতাগুতি করবে, বা ওইটা করে, ওই ছেলে কিন্তু বিবাহিত, ঠিক আছে। আর এদিকে আমাদের পাড়ার যে মন্টু ছোকরা, তার যে কেউ নাই, মেয়ে ওটার প্রতি কোনো নজরই দিবে না, ঠিক তাহলে আছে। দেখেছো মেয়েরা কারণ কিন্তু নিজেরাই নিজেরাই বহু বিবাহের পক্ষে চলে যায় সমাজ, মানে এদের সিদ্ধান্তই বহু বিবাহের পক্ষে নিয়ে যায় সমাজ। আমি তো বলি, দেখো এই যে আমাদের হিন্দুদের তো নেই, ইসলামে তো রয়েছে, এই ক্ষেত্রে আমি বলি যে ভাই ওটা অনেকটা বিজ্ঞানসম্মত, ঠিক আছে। এক্ষেত্রে তুমি যে জোর করে ধরে বেঁধে এক এক ইস্টু এক করছো, এতে এক ছেলে খুশি হচ্ছে না তার এক এক স্ত্রী বলে, দুই মেয়ে খুশি হচ্ছে না যে আমার এই ফালতুটাকে আমার গলায় ঝুলালোটাকে, আমার ওইটা চাই, ওর এক বউ হয়েছে তো আমি কি করবো। না, যদি ধরো মেয়ে যদি আবার ধরো ভালো পায় হাজবেন্ড, হুম? তাহলে তো সে ছাড়তে চাবে না, সে তো স্যাটিসফাইড তার হাজবেন্ডকে নিয়ে। এবং আমি না না এটা বলো ডেভিড বলো। এমবাস ডেভিড এমবাস নামে একটা তোমার কি বলে এভলিউশনারি সাইকোলজিস্ট আছে আর কি, সে আর কি সবকিছু এভলিউশন দিয়ে এটা দেখাইছে, মেটিং এই ব্যাপারগুলো নিয়ে। তো তার ওখানে একটা ব্যাপার আছে, সে দেখছিল যে ছেলেদের ক্ষেত্রে যেটা, হুম ছেলেদের ক্ষেত্রে তারা কি করে, তারা ভ্যারাইটি খোঁজে। হুম তারা হুম মানে ধরো তার ওয়াইফ ভালো, তার ওয়াইফ ভালো মানে সব দিক দিয়ে, রূপে গুণে বুদ্ধি টুদ্ধি সব ভালো, তো সেও আর কি ধরো আরেকজনের সাথে মিটিং করবে। হ্যাঁ, কেন, এই ব্যাপারটা এই না যে সে ওই মেয়ে মানে তার যে ওয়াইফ, সে তার সাথে অসুখী, হুম 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 ওয়াইফ ভালো, তো তারপরে সে করবে কেন, ওই যে তার ভ্যারাইটি যতজনের সাথে সে করতে পারে, হুম হুম সে দুই জায়গাতেই খুশি থাকবে, মানে হইলেই হয়েছে, বুঝো না, যে ছেলেদের যে টেন্ডেন্সি থাকে। আর মেয়েদের ক্ষেত্রে তো হয়ে গেছে কি, মেয়েরাও যদি নানা ধরনের দুই তিনটা সম্পর্কতে যায়, ওইখানে কি ফ্যাক্টর কাজ করে জানো, ওইখানে ফ্যাক্টর কাজ করে এইটা, যে ওই মেয়েটা তার আগের যে সম্পর্কে আছে না, ওই সম্পর্কে সে অসুখী থাকে, সুখী না, প্রত্যেকটাতেই স্যাটিসফাইড, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। স্যাটিসফাইড না। এটা হিউজ ডিফারেন্স। মানে
মেয়েদের বহু সঙ্গীর খোঁজার পেছনে লজিক আর ছেলেদের বহু সঙ্গীর সাথে জড়ানোর যে লজিক, দুইটা আলাদা, অনেকটা মানে ডিফারেন্স। কারণ ওইটাতে সে অসুখী। এখন ওই মেয়ে যদি ধরো প্রথম জনের সাথে যদি স্যাটিসফাইড হয়ে যেত, সবকিছু ঠিকঠাক, সবকিছু স্টেবল, আবেজাবি, কোনো ধরনের কোনো গ্যাপ নাই, সে কিন্তু অন্য জনের সাথে যাওয়ার পসিবিলিটি খুবই কম ও মেয়ের ক্ষেত্রে। অলদো খুবই সে মানে যেতে পারে, কিন্তু খুবই মানে খুবই কম। কতটা কেন বলো তো, ও ভাবো একজনকে মনে হচ্ছে যে এর থেকে ভালো, কিন্তু ওখানে একটা শতাংশের খেল এসে যায়, আমি তো ওকে চিনি না, ও কি দেখাচ্ছে ভালো, কি ও কি হ্যাঁ, মিথ্যে কথা হ্যাঁ, বলছে, কিন্তু এটা তো আমি পুরো জানি এর তো সব ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু ধরো আছে না যে ধরো আমি চান্স নিলাম, আমি একটু আলাদা বাইরে যে একটা সম্পর্ক করে ফেললাম, তারপরে আবার আমি যার সাথে আছি তার সাথে হ্যাঁ, ব্যাক মিথ্যে করবো। কথা বলে ফেলবো না, হ্যাঁ, কান্নাকাটির নাটক করবো হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা হয়ে যাবে, এটা করব। কিন্তু তারপরেও দেখবা যে এই রেশিওটা কম। কারণ সে সে যদি দেখো, সে যদি সব দিক দিয়ে স্যাটিসফাইড হয়, হ্যাঁ, রোমান্টিকলি, ইমোশনালি, তারপরে আরো নানা দিক দিয়ে, হ্যাঁ, কিছু অর্থে ফাইন্যান্সিয়ালি, অত বেশি না হইলো, সে যদি এই দিক দিয়ে স্যাটিসফাইড হয়, সে আসলে অন্য কারোর সাথে কেন যাবে? লজিক্যাল না? অন্য কারোর সাথে কেন যাবো আমি? আমার তো অন্য কারোর সাথে যাই এত ঝামেলা ক্রিয়েট করার দরকার নেই, কারণ এটার কারণে সোশ্যাল ইস্যু আরো হাবিজাবি হবে। আমি তো ঝামেলা এই চাকরি বাড়বে, আর করবো, উল্টে আমার ছেলে মেয়ে যারা হবে তারা কালিমা থাকবে তাদের উপরে। কালিমা থাকবে। তো এটা একটা, তো এই কথা ভেবেও তাদের টেন্ডেন্সিটা একটু কম হয়। আর ছেলেদের ক্ষেত্রে টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, আমি যাব না কেন? আমার তো আরো পারলে 10-20টার দিকে যাব, আমি পারলে, হ্যাঁ, 10-20টার দিকে যাব। আর আমার যে এখানে ওয়াইফাই আছে সে থাকুক, সমস্যা নেই, ওইটা আমি ম্যানেজ করে নেবো অন্যভাবে, প্রবলেম তারও নেই। কোনো কিছুতে কমতি হবে আর না। হ্যাঁ, তারও কিছু তো কমতে হবে। আর উল্টা সে যদি আরো যায়, যে এটা যদি এরকম করে, ওইটাতে সামাজিক ভাবে যে পুরুষতান্ত্রিকতা, সামাজিক ভাবে তার খ্যাতি আরো বাড়বে, যে মা আছে, তেমন মানে যোগ্যতা আছে। আমরাও বলি না এরকম ব্রোর ভিতরে যে ও ভাই, ভাই তো অনেক জনের সাথে সম্পর্ক, আমরা বলি না এরকম যে পুরুষদের ভিতরে দেখা যায় না আড্ডার ভিতরে, যে আচ্ছা আরে বাবা, কতজনের সাথে এতগুলো, সম্পর্ক করলাম, এতগুলো, এতগুলো, বাপ রে হ্যাঁ, বাপ। মানে ভ্যালু সিস্টেমটা। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে এটা হয় না যে এতগুলো মানে, ও তার মানে ও আসলে ওইরকম কাউকে পায় নাই, বা কাজের মানে অ্যাকচুয়াল যে ছেলে ওরকম কোয়ালিটি সম্পন্ন ওরকম পায় নাই, তার মানে অনেকে ধোকা খাইছে, হয় না, এই জন্য এত জনের সাথে ঘুরে মেরে বেড়াচ্ছে। হুম যদি ওইরকম পাইতো একজনের সাথেই থাকতো। এবং তার তাদের মানে, মধ্যে কোনোদিন তার মানে, সংখ্যা নিয়ে তাদের হ্যাঁ, মধ্যে কোনো গর্ব থাকেও না, তারা হুম, গর্ব করে আমার এই পারে এই হুম, পারে এই পারে, তোর কি পারে তাই বল বোতাও। বলে বলো হ্যাঁ, কি পারে। হ্যাঁ, হ্যাঁ, যে কার কোয়ালিটি কতটুকু আছে, মানে তার সঙ্গীর কোয়ালিটি কি, তার ওইটা কি। আর ধরো যে অনেকজনের সাথে যাবে, তাকে বলবে যে ও আচ্ছা বুঝছি, উম, আহ, তার আসলে চুজ করার মানে সে চুজ করতে বারবার ভুল করে, এই জন্য সে অমুক অমুক জায়গায় নানা জনের সাথে যে উল্টারা যে বলবে তুই বেড়াচ্ছে, মেয়ে হিসাবে তোর বুদ্ধিও কম, তুই চুজও করতে পারিস না। চুজে বুঝতে পারবে না। Exactly. ঠিক আছে? মানে তোরও কোয়ালিটি মানে কম, তোর পার্টনারেরও কোয়ালিটি কম। হ্যাঁ, 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 ঠিক আছে, মানে এই সোশ্যাল প্রেশার গুলা কাজ করে আসলে। তো এই যে পুরুষ আর নারীর যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের ভিতরে এইসব নিয়ে আর কি একটা আটারলি একটা ডিফারেন্ট একটা ভ্যালু সিস্টেম নিয়ে তাদের ভিতরে রাজনীতি, পলিটিক্স, গুটিবাজি, ম্যানিপুলেশন, আরো যেটা যেটা বলো, এরকম সেরকম চলতেই থাকে। আর একটা শেষে যেটা বলি, যেটা আমার মনে হয় ও, যে দেখবা। এখানে হ্যাঁ আরেকটু বলো। অ্যাড করে দেই আসলে। এটা হলো যে পুরুষরা পুরুষদের ভিতরে যেমন কম্পিট করে, মেয়েরাও মেয়েদের ভিতরে কম্পিট করে। কোন হ্যাঁ, জায়গাটায়? এ- এ- মেয়েরাও মেয়েদের ভিতরে, এই যে তোমাকে বললাম একটু আগে, এই আচ্ছা, যে কার এইসব কার বিষয়গুলো নিয়ে। কার স্বামী ভালো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা। তারপর ছেলেরা ছেলেরা বলছে যে, আচ্ছা কতজনের সাথে, আমি তো এতজনের সাথে, সে তো অতজনের সাথে। হ্যাঁ, হুম তো তো দুজনের ভিতরে কম্পিটিশন হয়, দুইটা জেন্ডার তাদের নিজের এবার বর্গের ভিতর কম্পিটিশন করে, আবার বাইরেও করে। এবার ভালো করে ভাবো, আমাদের যেমন ছেলেদের কম্পিটিশন হতে, বল দেখা কার বাইসেপ বেশি, হ্যাঁ না তা না, এইসব তো হতেই পারে। দেখি কে কোটা ডন দিতে পারে, চল দৌড়বি নাকি আমার সাথে, এরা তো বলে, বলে না তা তো না। হুম, হ্যাঁ, মজার ছলে বলে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে দেখবা, কারণ হয়তো আমি এখানে অঙ্গ বলছি না, আবার মেয়েদের ক্ষেত্রে অঙ্গ বলতে নেই, আমি যখন ট্রাইসেপ বাইসেপ বলেও দিলাম, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের ছোট বড় হওয়ার বিষয় রয়েছে তো, রেশিও টেশিও। সেই বিষয়ে ভাবো, ক ক্ষয়ের থেকে জিতে গেছে, যে কয়ের ওই অঙ্গ প্রত্যঙ্গের যে রেশিও, সেটা ক্ষয়ের থেকে ভালো। কিন্তু হুম,
ক্ষয়ের যদি স্বামী বেশি ভালো হয় কয়ের থেকে, ও তাও আনস্যাটিসফাইড। আমি ভালো, আমার স্বামী ভালো পাইনি, ও আমার থেকে খারাপ তাও ওকে পেলো কেন? হ্যাঁ, ওই যে তো মানে অ্যাগেইন ওই একই ফ্রেম। হ্যাঁ, যে ওই যে জ্বালা, বোঝো না যে মানে ও ভালো আবার কি কিন্তু ও হলো বেশি সুন্দরী, বেশি গুণী, ধরে না ও বেশি সুন্দরী, বেশি গুণী, আরো ধরে না বেশি ভদ্র, যেটা ছেলেরা চায়, আরো বেশি ভদ্র। হুম, ও বলছে আমি হুম, এই পেলাম, ও ওটা পাবে কেন? হুম, সে সব দিক দিয়ে ওর থেকে হতে বেশি পারে। গুণী হয়েও স্যাটিসফাইড না। হ্যাঁ, এই যে তো সে তার তো একটা জায়গায় তো সে না পাওয়া রয়ে গেছে না, সে যেরকমটা চাইছে ওরকমটা পায়নি, ওরকম সঙ্গী পায়নি, তো আক্ষেপটা তো রয়ে গেছে। এখন সে যখন আরেকজনের কাছে দেখবে এরকম, হ্যাঁ, তখন তো তার ওই ড্রিমটা না পাওয়াটা তো আবার মানে ছলকে ছলকে উঠবে না, না পাওয়াটা, যে আরেকজন পেলো আমি পেলাম না। নর্মাল, এটা নর্মাল হিউম্যান টেন্ডেন্সি, যে ওর কাছে আছে আমার কাছে নাই। যেমন ধরো ওর কাছে ল্যাম্বরগিনি আছে আমার কাছে নাই, পুরুষদের ক্ষেত্রে বলো না, ওর এত হ্যাঁ। টাকা আছে, ও মজমাস্তি করতেছে, আমার নাই টাকা, আমি পারতেছি না করতে। হ্যাঁ, হুম। তো আমরা আসলে সেম সেম বাট ডিফারেন্ট, বুঝছো? নারী পুরুষ সেম সেম বাট ডিফারেন্ট। কি মানে অঙ্গের ভিতরে কয়টা অঙ্গের আর তফাৎ, ওই দুই জায়গা অঙ্গের ডিফারেন্স, এই তো। আর মানসিকতার দিক দিয়েও দেখবা যে অনেক কমন এলিমেন্ট আছে, আর কিছু কিছু জায়গায় ওই তফাৎ, সেম সেম বাট ডিফারেন্ট। না, এখানে আমরা মুক্ত প্রশ্ন ছাড়ি যে দর্শকদের কি মনে হলো, যে আজকে অনেক জায়গায় মুক্ত ছেড়েছি, তো দর্শকরা একটু আলোকিত করুক জায়গাগুলো, যে তাদের কি মনে হয় না। হ্যাঁ, আর এবং হারারি হারারি নিজেও তো আসলে এই জায়গাতে একটু মিস্টিরিয়াসই রাখছে, ব্যাপারটা হুম, অমীমাংসিতই রাখছে। হুম। তো এই ব্যাপারে আসলে অনেক এবং কিছু পরের বার বলা। আমরা চেষ্টা করব, আমি আর নাইম দা, এই যত বিষয় আলোচনা করব লাইভ রাখার বিষয়গুলো আগের থেকে খবরটা দিয়ে দুই চ্যানেলের থেকে, যে আমরা আসছি লাইভ, এসো তোমরা ব্যাগ বস্তা বস্তা নিয়ে। একটা ইন্টারাকশন হবে, মজা হবে না? হ্যাঁ, প্রশ্নের উত্তর হবে একদম, যার যেটা জানার ছিল ওটা নিয়ে হুম। ব্যাপারটা আরো ইন্টারেক্ট করতে হবে। চলো তাহলে, এই দেখেন আমরা দুটো শেষ করলাম, দ্বিতীয় খণ্ড বই শেষ হয়ে গেল। এরপরে আর দুটো দুটো তিনটে খণ্ড, আর যাক আমরা আস্তে আস্তে চলি, কার জন্য তারা, আমাদের আমাদের আলোচনায় মজা, মজাই আলোচনা। চলো তাহলে নাইম দা, এখন এখানে শেষ করা যাক, এবং হ্যাঁ, দেখা হবে আর একটা পর্ব। দেখাও। হ্যাঁ, পরের তৃতীয় পর্বে, এই চতুর্থ পর্বে দেখাবে, এটা তৃতীয় পর্ব। মানে ওই তৃতীয় খণ্ডে আর কি, পার্ট 2। চলো ঠিক আছে।